আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমাদের সেকেন্ড ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা পড়ব হচ্ছে গিয়ে পদার্থের গাঠনিক ধর্ম অনুশীলনী সলভ। এবং এই অধ্যায়টার কথা আমি গতদিনও বলছিলাম যে এই অধ্যায়ের আমাদের কিন্তু অর্ধেক পার্ট সিলেবাসে ছিল, শর্ট সিলেবাসে, এবং বাকি অর্ধেকটা কিন্তু আমাদের শর্ট সিলেবাসে ছিল না। হ্যাঁ, এই জন্য আজকে আমি চেষ্টা করব তোমাদের থিওরি পার্টটাও মোটামুটি একবার একটু রিভিশন করে দেওয়ার, এবং তার পাশাপাশি বাকি যে অংশটুকু আমাদের সিলেবাসে ছিল সেটুকু তো তোমরা এমনিতেই ভালো পারো। ঠিক আছে, তাহলে সবাই জয়েন করো এবং আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা বা সব কিছু দেখা যাচ্ছে কিনা এটা একটু আমাকে জানাও। আমরা খুব দ্রুত ইনশাল্লাহ শুরু করব। সব ঠিক আছে সাজিদ? ওকে। হ্যালো হ্যালো হ্যালো, শব্দ ক্লিয়ার? ওকে, একটু গ্রুপগুলোতে দিয়ে দিন। ঠিক আছে, হ্যাঁ আমি লিখে দিচ্ছি। আজকে কিন্তু আমরা অনেক কিছু পড়বো। হ্যাঁ, পোকামাকড়, তারপরে মধু, আলকাতরা, অনেক টপিক আছে। সবাই একটু জয়েন করো। দেখি কে কে আসলা, তো কমেন্ট পড়তে পারছি না, দাঁড়াও। সৈকত ওয়ালাইকুম আসসালাম, মুন্তাসির ওয়ালাইকুম আসসালাম, জেসিকা থ্যাংক ইউ, ক্লিয়ার। বৈশাখী কী অবস্থা? ওকে, আচ্ছা আমরা সোজাসুজি প্রশ্নেই চলে যাব। হ্যাঁ, অল্প কিছু থিওরি দেখব যেটা আসলে আমাদের দরকার, এবং অধ্যায়টা কিন্তু আসলে অনেক বিস্তৃত। ধরো শুরুর দিকে আমাদের কঠিন পদার্থ নিয়ে কিছু ধর্ম আছে, যেমন স্থিতিস্থাপকতা, তাই না, পীড়ন, বিকৃতি, এবং শেষের দিকে আছে কিছু প্রবাহীর অংশ। ওই প্রবাহীর অংশগুলো আমরা আজকে একটু পড়বো, হ্যাঁ, যেগুলো তোমাদের আসলে শর্ট সিলেবাসে হয়তো বা পড়া হয়নি। ওকে, গ্রুপগুলোতে একটু দিয়ে দিন। ওকে, আচ্ছা আমরা তাহলে বিসমিল্লাহ বলে শুরু করি, কেমন? সবাই দুরূদ পড়ো আমার সাথে, দোয়া পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা রব্বি জিদনি ইলমা বলে শুরু করলাম। ওকে, আমাদের আজকের প্রথম প্রশ্ন আশা করি তোমাদের কম্পিউটার স্ক্রিনে দেখা যাচ্ছে, তোমাদের স্ক্রিনে আর কি। ওকে, দেখতে পাচ্ছ স্পষ্ট? ওকে, এই অধ্যায়ের প্রথম প্রশ্নটাই খুব ইন্টারেস্টিং এবং আমার খুবই ভালো লাগে। দেখো, একদম সহজ প্রশ্ন যে একটা পদার্থের অণুগুলোর মধ্যে কখন নিটবল শূন্য হবে। নিটবল শূন্য হবে কখন? একটু বলি, চিন্তা করে দেখো। মনে করো তোমার কাছে একটা বস্তু আছে, খুব ভালো কথা। তুমি যদি বস্তুটাকে নিয়ে দুই দিক বরাবর টান দাও, টান দিয়ে দুই পাশে নিয়ে যেতে চাচ্ছ, তখন তোমার পদার্থটা কি করবে? পদার্থ কিন্তু জিনিসটাকে আবার বিকর্ষণ করবে, তাই না? সে চাবে যেন তুমি ছেড়ে দাও, সে আবার আগের জায়গায় ফিরে আসতে চাবে, তাই না? তখন কিন্তু বিকর্ষণ করবে। আবার তুমি যদি ভেতরের দিকে এরকম চাপ দাও, তখন সে কি করবে? তখন সে বাইরের দিকে চলে আসতে চাবে, ঠিক কিনা? সো তার মানে তুমি কোনোভাবেই চাপাচাপি করতে পারবা না। চাপাচাপি করলেই সেখানে আকর্ষণ বা বিকর্ষণ চলে আসবে। সো নিটবল শূন্য রাখার ওয়ে কি? শূন্য রাখার ওয়ে হচ্ছে যে তুমি বস্তুটা যেভাবে আছে সেভাবেই রাখবা, তার ব্যাসার্ধের কোনো পরিবর্তন করবা না। তাহলে দেখো, এখানে আমাদের যে পরিচয়টা আর মানে হচ্ছে তুমি যে পরিবর্তন করছো, ঠিক আছে? এবং আর নট মানে হচ্ছে বস্তুটার যে অরিজিনাল ব্যাসার্ধ ছিল। সো অরিজিনাল ব্যাসার্ধটাই যদি তুমি সেম রাখো, তখন আমাদের নিটবল হবে শূন্য। বোঝা গেল? খুবই সহজ প্রশ্ন, এটার মধ্যে আহামরি তেমন কিছুই নেই। খালি মনে রাখো নিটবল শূন্য, আর ইকুয়াল আর নট, একদমই সহজ কথাবার্তা। আচ্ছা, এরপরে দেখো আমাদের দুই রকমের বল আছে। একটা নাম হচ্ছে আসঞ্জন বল এবং আরেকটা নাম হচ্ছে সংশক্তি বল। আসঞ্জন এবং সংশক্তি। ওকে, একটু খেয়াল করো। কোথায়? উপরে হেডলাইনে? ও আচ্ছা, দাঁড়াও একটু হেডলাইনটা। আচ্ছা শোনো, আজকে আমরা যতগুলো প্রশ্ন পড়বো, হ্যাঁ, তোমাদের কাজ হচ্ছে সবগুলো প্রশ্ন নিজেরা একবার করে অ্যান্সার কমেন্ট করবা। তাহলে দেখবা যে তোমাদেরও পড়া হয়ে গেছে।
আসো। ওকে, হয়ে যাওয়ার কথা। আচ্ছা দেখো ভাইয়া, আমাদের নর্মালি আসক্তি জাগে কিসের উপর? অন্য মানুষের উপর, বলে না? হ্যাঁ, তোমার উপর আমার অনেক আসক্তি। অথবা অনেকে ওই যে মদ গাঁজা খায়, এসব জাতীয় দ্রব্য খায়, তাদেরও কিন্তু আসক্তি হয়। তাহলে সবসময় মনে রাখবা যে আসক্তিটা হয় অন্য পদার্থের উপর, ভিন্ন ভিন্ন পদার্থের উপর, নিজের সাথে নিজের হয় না। নিজের সাথে নিজের যে পদার্থ হয়, যে বন্ধন হয়, তাকে বলে সংশক্তি বল। তাকে কি বলে? সংশক্তি বল। স্বয়ং মানে নিজের সাথে হচ্ছে। আর আসক্তি হয় কার উপর? বিভিন্ন পদার্থের উপর। তাহলে যদি তোমাকে বলে বিভিন্ন পদার্থের অণুগুলোর মধ্যে কোন বল কাজ করবে, তাহলে বলবা আসঞ্জন বল। এবং পরের প্রশ্নটাই দেখো, সেম কোয়েশ্চেন, যে একই পদার্থের বিভিন্ন অণুর মধ্যে কোন বল কাজ করবে। একই পদার্থ বললে তখন বলবা সংশক্তি বল। বোঝা গেল? ওকে, ঠিক আছে। ঠিক আছে, ওকে, আসো। ওকে, এরপরে দেখো স্পর্শকোণ। সো স্পর্শকোণ থেকে আমাদের মোটামুটি প্রবাহীর থিওরিতে আমরা একটু যাব। এটুকু কি তোমরা বুঝতে পারছো? ওকে, তাহলে বলো তো যে একই পদার্থের মধ্যে কোন ধরনের বল কাজ করে। যদি সেটা আসঞ্জন হয় তাহলে এ লিখো, সংশক্তি হলে এস লিখো। একই পদার্থের মধ্যে কোনটা কাজ করে, আসঞ্জন নাকি সংশক্তি? দেখো, স্পর্শকোণ নিয়ে কথা বলার আগে তোমাদের একটুখানি আমি বেসিক দিয়ে কথা বলতে চাই। আসো আমরা তাহলে, দেখো আমি এখানে কয়েকটা ছবি নিয়ে আসছি, এগুলো আমরা পরে কথা বলবো। কয়েকটা ছবি নিয়ে এখানে আগে দেখো, এই তো নিচে। ওকে, খেয়াল করো, এখানে একটা জিনিস দেখো, যে আমাদের এখানে একটা পাত্রের মধ্যে দুইটা জিনিস আছে, বুঝছো? একটা নাম হচ্ছে, দেখতে পাচ্ছ H2O লেখা। H2O মানে কি? পানি। একটা হচ্ছে Hg মানে পারদ। ঠিক আছে, তোমরা কি কেউ থার্মোমিটার ভাঙছো ছোটকালে? কখনো থার্মোমিটার ভাঙছো? যারা ভাঙছো তারা কমেন্ট করো দেখি যে হ্যাঁ ভাইয়া থার্মোমিটার ভাঙছি। ওকে, সো একটা জিনিস খেয়াল করবা, যে মনে করো আমার কাছে ধরো পানির বোতল আছে, বুঝছো? সো পানির বোতল তুমি যখন নর্মালি ধরো, এটা তো আরেকটু খেয়ে নি তাহলে ভালো বুঝতে পারবা। মনে করো যে পানিটা এখানে যখন থাকে, পানি কিন্তু নর্মালি দেখবে এরকম একটু অবতল হয়ে থাকে। পানি কিন্তু উত্তল হয়ে থাকে না। পানির যে পৃষ্ঠটা, এটা সবসময় অবতল হয়ে থাকে। তুমি একটা কাচের গ্লাসের মধ্যে নিলেও দেখবা সেম কেস, অবতল পৃষ্ঠ। এখানেও খেয়াল করো, এই যে আমাদের চিত্রের মধ্যে দেখতে পাচ্ছ যেখানে পানিটা এরকম একটু অবতল হয়ে আছে, দেখছো এরকম হয়ে আছে, এটাকে বলে অবতল। কিন্তু তোমরা যারা পারদ ভাঙছো আমার মতো, আমি অনেক থার্মোমিটার ভাঙছি, সো পারদ কিন্তু দেখবা কি, পারদ তুমি ধরো ভাঙছো, ভাঙার পরে দেখবা এখানে এরকম গোল্লা গোল্লা বলের মতো হয়ে থাকে, সেগুলো ওইভাবে মিশে যায় না। সো দেখো তার পৃষ্ঠটা থাকে উত্তল। তার পৃষ্ঠটা কি থাকে বলো? উত্তল। তাহলে দেখো পানির ক্ষেত্রে আমাদের যে পৃষ্ঠ সেটা ছিল কেমন? অবতল। এবং পারদের ক্ষেত্রে দেখো, এটা হচ্ছে পারদ। পারদের ক্ষেত্রে পৃষ্ঠটা হচ্ছে উত্তল। বোঝা গেল? ওকে, আচ্ছা, এর মধ্যে আসলে অনেক কথা আছে আমাদের, হ্যাঁ। সো যার মধ্যে একটা কথা হচ্ছে যে আমাদের আসলে স্পর্শকোণ জিনিসটা কি? স্পর্শকোণ হচ্ছে, মনে করো যে আমরা যদি বাইরে থেকে এখানে একটা রেখা টানি, হ্যাঁ, ধরো বাইরে থেকে একটা রেখা টানলাম, তাহলে এই কাচের পৃষ্ঠের সাথে আমাদের এই যে পানির মাঝখানে যে কোণটা হয়েছে, বুঝছো, এটাকে যে বাইরের দিক থেকে নিলে এটাই হচ্ছে আমাদের সেই স্পর্শকোণ। হ্যাঁ, স্পর্শকোণ। আবার যদি এটাকে আমি এভাবে বাইরে থেকে টানি, দেখো এখানে অনেক বড় একটা কোণ তৈরি হয়েছে, এটা হচ্ছে স্পর্শকোণ। বোঝা গেল? একটু খেয়াল করে দেখো যে পারদের বেলায় যাদের ক্ষেত্রে পৃষ্ঠটা হচ্ছে উত্তল, তাদের ক্ষেত্রে এই কোণটা কিন্তু দেখে মনে হচ্ছে এটা কিন্তু একটা স্থূল কোণ, তাই না? বলো, একেবারে 180 ডিগ্রি না, আমি অত সুন্দর করে আঁকতে পারি না, এটা একেবারে কিন্তু 180 ডিগ্রি না, বাট এটা অ্যাটলিস্ট এটুক তো মনে হচ্ছে যে এটা স্থূল কোণ, এবং এটা হচ্ছে সূক্ষ্ম কোণ। তাহলে দেখো সূক্ষ্ম কোণ এবং এটা হচ্ছে কি বলো? স্থূল কোণ। চিত্র দেখেই তোমরা শিখতে পারবা। ওকে, এতটুকু বুঝলাম। এবার মান লাগবে আমাদের। তো পারদের ক্ষেত্রে মনে রাখবা, পারদ এবং এটা তো কাচের পাত্র, বুঝছো? তো পারদ এবং কাচের পাত্রের মধ্যে যে স্পর্শকোণটা, এটার মান হচ্ছে 140 ডিগ্রি। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখছে যে এটার মানটা হচ্ছে 140 ডিগ্রি। তাহলে যদি তোমার কাছে কেউ জিজ্ঞেস করে পারদ এবং কাচ এদের মধ্যবর্তী কোণ কত? 140 ডিগ্রি। বোঝা গেল? ওকে, ঠিক আছে। এবং দেখো এটা হচ্ছে পানি। পানির ক্ষেত্রে আমরা কোণের মান পরে পড়বো, এখন পড়বো না, যদি পরের প্রশ্নে আসে তখন জানা যাবে। ওকে, তাহলে দেখো পারদের ক্ষেত্রে কোণের মানটা কত, সবাই একটু কমেন্ট করো যে পারদ এবং কাচের পাত্র এই দুজনের মধ্যে স্পর্শকোণের মান কত। আচ্ছা শুনো, সবাই তো কমেন্ট করতেছিলাম, বুঝছো? সবার জন্য একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে সবাই যারা যারা ক্লাস করতেছে যদি ওদের 5টা ফ্রেন্ডকে মেনশন করে,
তাহলে হচ্ছে আমি তাদের আমার আইডিতে স্ক্রিনশট দিয়ে পাঠাইলে আমি তাদের 50 টাকা করে ফ্লেক্স দেব, ঠিক আছে? সবাইকে মেনশন আমার একটা দিয়ে দিবা যে সবাই ফ্রেন্ডকে মেনশন করে দিবে, 5 জন করে মেনশন করে আমাকে স্ক্রিনশট দিবে যেটা আমি 5টা ফ্রেন্ডকে মেনশন করে দিচ্ছি। দেন হচ্ছে আমাকে মাহিন রহমান আইডি যেটা আছে আমার আইডি মাহিন রহমান আইডি, আমার আইডিতে স্ক্রিনশট পাঠালে আমি সবাইকে ফ্লেক্স করে দেব। ওকে, খুবই লোভনীয় অফার। যারা শুনতে পাওনি আরেকবার বলি, ক্লাসে 5টা বন্ধুকে মেনশন দিলে মাহিন ভাই তোমাদের 50 টাকা করে দিচ্ছে। খুবই আইডিতে একটু স্ক্রিনশট পাঠাও, কেমন? মাহিন রহমান আইডি আছে দেখো কমেন্ট বক্সে। আচ্ছা, তাহলে আমরা স্পর্শকোণ নিয়ে যতটুকু আপাতত জানার দরকার ততটুকু আমরা জানলাম। তার সাথে আরেকটা কথা বলি, দেখো পৃষ্ঠ যদি অবতল হয় তাহলে এখানে তৈরি হবে সূক্ষ্মকোণ, আর পৃষ্ঠ যদি উত্তল হয় তখন সেখানে তৈরি হবে স্থূলকোণ। এটুকু একটু মনে রেখো, কেমন? যে অবতল মানে সূক্ষ্মকোণ, উত্তল মানে স্থূলকোণ। ওকে, তাহলে সবাই কমেন্ট করেছো যে পারদ এবং কাচের মধ্যবর্তী কোণ হচ্ছে 140 ডিগ্রি। ওকে, ঠিক আছে, আসো আমরা তাহলে সামনের দিকে যাই। ওকে, আসেন। আচ্ছা, তাহলে কাচ আর পারদের মধ্যে স্পর্শকোণ হচ্ছে, দেখো এখানে জানতে চেয়েছে যে পারদের মধ্যে স্পর্শকোণ কত। আমরা তো আসলে ফিক্সড মানটা এখানে দেয়নি, কিন্তু দেখো একটা অপশনে বলেছে যে 90 ডিগ্রির চেয়ে বড় এবং 180 ডিগ্রির চেয়ে ছোট। ওকে, তাহলে এটা ঠিক আছে আমাদের যে 90 ডিগ্রির চেয়ে বড় এবং 180 ডিগ্রির চেয়ে ছোট, কিন্তু আমরা তো আসল কোণটা জানি 140 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এর পরের প্রশ্নে আসো। দেখো ইয়ংয়ের গুণাঙ্ক বা পীড়নের ইয়ংয়ের গুণাঙ্কের মাত্রা সমীকরণ কি? আচ্ছা, সো ইয়ংয়ের গুণাঙ্ক কি? আমরা জানি ইয়ংয়ের গুণাঙ্ক হচ্ছে পীড়ন বাই বিকৃতি, তাই না? এটাই তো আমাদের ইয়ংয়ের গুণাঙ্ক ওয়াই। তো একটু তোমরা আমাকে বলবা যে বিকৃতির কি আসলে কোনো একক আছে? বলো তো, বিকৃতির কি কোনো একক আছে? কমেন্ট করো সবাই, বিকৃতির কি কোনো একক আছে? শোনো, আচ্ছা তাহলে দেখো বিকৃতির আসলে কোনো একক নাই, তাই না? আমরা জানি বিকৃতির কোনো একক নাই, কারণ এটা হচ্ছে দৈর্ঘ্য বাই দৈর্ঘ্য অথবা প্রস্থ বাই প্রস্থ, এরকম হয়। সো পীড়নের পরিচয় কি ছিল? পীড়ন হচ্ছে একক ক্ষেত্রফলে তুমি কতটুকু বল প্রযুক্ত করছো, সেটাই হচ্ছে পীড়ন, ঠিক কিনা? তাহলে আমাদের পীড়নের যেটা মাত্রা হবে সেটাই তো ইয়ংয়ের গুণাঙ্কেরও মাত্রা, ঠিক কিনা? তাহলে আসো এটার মাত্রাটা আমরা বের করি। তোমরা অনেকে মাত্রা মুখস্থ করো, কখনোই মাত্রা মুখস্থ করবে না। দেখো বলের ক্ষেত্র হচ্ছে ml t ইনভার্স 2 এবং আমাদের এ হচ্ছে ক্ষেত্রফল, তাহলে এল স্কোয়ার। তাহলে যদি আমরা কাটাকাটি করি তাহলে উপরে কি থাকবে? দেখো নিচে একটা এল থাকবে, তাহলে আমাদের অ্যান্সার আসে হচ্ছে এম এল, উপরে চলে গেলে এল ইনভার্স 1 টি ইনভার্স 2। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের, ওকে তাহলে এটা হচ্ছে আমাদের ইয়ংয়ের গুণাঙ্কের মাত্রা। বোঝা যাচ্ছে? তাহলে আমরা ইয়ংয়ের গুণাঙ্কের মাত্রাটা শিখে ফেললাম। তাহলে কমেন্ট করো সবাই যে বিকৃতির একক কি? বিকৃতির কি কোনো একক আছে? যে এককটা আমি আসলে জানি না, কিন্তু তোমরা হয়তো জানো। ওকে, আসো তাহলে পরবর্তী প্রশ্ন আমরা জেনে গেলাম যে আমাদের এখানে মাত্রা আছে একটা, এই যে আমাদের ইয়ংয়ের গুণাঙ্কের মাত্রা, এই যে ml ইনভার্স 1 টি ইনভার্স 2। বোঝা গেল? আসো সান্দ্রতা, সান্দ্রতা, সান্দ্রতা নিয়ে একটু লাগবে আমাদের পড়াশোনা। আসো এখানে একটু খেয়াল করো, আমি একটা চিত্র নিয়ে আসছি, সেই চিত্রটাতে এই যে খেয়াল করো, এই পাত্রটার নাম কি? যে যে তরলটা এখানে দেখা যাচ্ছে এটার নাম কি? সবাই একটু কমেন্ট করো তো, নাম কি এটার? তোমরা একটা অ্যাড দেখছো ফেসবুকে, একজন এসে মধু বিক্রি করে, ক্রিস্টাল হানি, জামশেদ মজুমদার, চেনো? না নেই, ওকে ঠিক আছে। তো দেখো তুমি যদি একটা নর্মাল সারফেসের মধ্যে পানি ঢেলে দাও, যদি পানি ঢেলে দাও, পানিটা যেভাবে আসলে গড়ায় গড়ায় পড়বে, তুমি যদি সেখানে মধু ঢেলে দাও, মধুটা কিন্তু সেমভাবে গড়ায় পড়বে না, তাই না? মধুটা কিন্তু একটু আটকায় যাবে। ইভেন তুমি যদি আলকাত্রে ঢেলে দাও, সেটা কিন্তু আরও বেশি আটকায় যাবে। তাহলে কঠিন পদার্থের ক্ষেত্রে যে কাজটা করে ঘর্ষণ, তরল পদার্থের ক্ষেত্রে সেম কাজটা করবে সান্দ্রতা। তরল পদার্থের ক্ষেত্রে সেম কাজটা কে করবে বলো? সান্দ্রতা। তাহলে এই ধর্মের নাম হচ্ছে সান্দ্রতা। কি বললাম? সান্দ্রতা বা ভিসকোসিটি, সান্দ্রতা বা ভিসকোসিটি, হ্যাঁ সান্দ্রতা। তো সান্দ্রতার গুণাঙ্কের একক আছে, এককটা আমরা পড়বো। তো সান্দ্রতার গুণাঙ্কের একক আমি এইভাবে মনে রাখতাম, তোমরা এইভাবে মনে রাখবা, আমরা থিওরি আরেকদিন পড়বো। দেখো শর্টকাটটা হচ্ছে এইভাবে মনে রাখবা, দেখো এভাবে পড়বা, নাসিম -2। কি লিখেছি দেখো? নাসিম -2। এই কালার কি দেখা যাচ্ছে? এর উপরে যাওয়ার কথা, ওকে দেখো, নাহলে এখানে আমি আবার লিখে দিই। দেখো আমাদের সান্দ্রতার গুণাঙ্কের একক, সান্দ্রতার গুণাঙ্ক। দেখো সান্দ্রতার গুণাঙ্কের একক আমি কি বললাম মাত্র, বলো তো সবাই একটু কমেন্ট করো। সান্দ্রতার একক কি? নাসিম -2, নাসিম -2।
ওকে, তাহলে এটা যেমন আমাদের ইম্পর্টেন্ট, তোমাকে একটু পরেই জিজ্ঞেস করবে যে একক তো তুমি পারলা, তাহলে মাত্রা কি হবে? তাহলে এটা হচ্ছে একক, মাত্রা লাগবে কিনা বলো? তাহলে আসো মাত্রাটা আমরা বের করি। দেখো মাত্রার ক্ষেত্রে আছে নিউটন, নিউটন মানে হচ্ছে বল, তাহলে mLT ইনভার্স 2 লিখলাম। বলেরটা একটু মুখস্থ রাখবা, তাহলে দেখবা বাকি ক্যালকুলেশনগুলো অনেক সহজ হয়ে যায়। এরপরে দেখো সেকেন্ড, টাইম, এবং মিটার ইনভার্স 2, তার মানে L ইনভার্স 2। ওকে, তাহলে আসো দেখি আমরা কাটাকাটি করলে কি থাকে। আচ্ছা, কাটাকাটি করলে থাকছে m থাকতেছে, L ছিল -2, এখানে হচ্ছে +1, তাই না? তাহলে L ইনভার্স 1 এবং T ও সেম কেস, T ইনভার্স 1। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের, দেখো এটা হচ্ছে আমাদের সান্দ্রতার গুণাঙ্কের একক এবং মাত্রা। ওকে, তাহলে সবাই একটু কমেন্ট করো যে সান্দ্রতার গুণাঙ্কের একক কি? এই তো নাসিম -2, নাসিম -2, নাসিম -2। কেমন? এভাবেই পড়বা, বুঝছো? পরীক্ষার হলে ভুলা যাবে, আসলে আমার ভুলা যেত তো, আমার ভুলালে তোমাদের ভুলাবে, এটাই পরীক্ষার জীবনের নিয়ম। ওকে, তাহলে মাত্রা আমরা দেখলাম mL ইনভার্স 1, T ইনভার্স 1 এবং এককটা বলে ফেললাম। তাহলে এই হচ্ছে আমাদের সান্দ্রতা। তাহলে সান্দ্রতার কথা মনে রাখবা যে কঠিন পদার্থের ক্ষেত্রে ঘর্ষণ যে কাজটা করে, যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ঘষা দেয়, বাধা দেয়, তরলের ক্ষেত্রে সেম কাজটা করবে সান্দ্রতা। তরলের ক্ষেত্রে সেম কাজটা করবে কে? সান্দ্রতা। ওকে, আচ্ছা আসো তাহলে সবাই একটু কমেন্ট করো যে সান্দ্রতার গুণাঙ্কের একক হচ্ছে নাসিম নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার। ওকে, আমারও বারবার বলতে বলতে অভ্যাস হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে দেখো বড় একটা ম্যাথ আছে, যে একটা দৈর্ঘ্য দেয়া আছে, এত প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটা ইস্পাতের তারে 10% বৃদ্ধি করতে প্রযুক্ত বল কত হবে? তোমরা তার আগে একটু আমাকে বলতে পারো যে 1 মিলিমিটারে কত মিটার? সবাই একটু কমেন্ট করো দেখি, 1 মিলিমিটারে কত মিটার? পারো তোমরা? আচ্ছা, সেখানে দেখো দৈর্ঘ্য 10% বৃদ্ধি, বুঝছো? আমি এই ম্যাথটা করতে যাচ্ছি না এখন, তোমাদের একবার জাস্ট দেখাই দিচ্ছি যে দেখো তাহলে ΔL/L, হ্যাঁ, মানে দৈর্ঘ্যের পরিবর্তন যতটুকু হয়েছে সেটা হচ্ছে যে 10%। তো 10% কে মানে আমরা যদি 10/100 করি, তখন আমাদের অ্যান্সার আসবে কত? 0.1, বুঝছো? আচ্ছা, এবার দেখো এখানে যে ক্ষেত্রফলের মান দেয়া আছে 1 মিলিমিটার স্কয়ার, তোমরা কমেন্ট করছো 1 মিলিমিটার মানে? ভাই এত সহজে 50 টাকা? অ্যাটলিস্ট 1 ঘন্টা কুইজ দেখে সবাইকে একটু লোভ দিচ্ছিলাম, সবাই একটু মেনশন করবা, মেনশন করে দেন আমাকে মেসেঞ্জারে স্ক্রিনশট পাঠালে ইনশাআল্লাহ সবাইকে দিয়ে দেব। বেশি বেশি করে মেনশন করো। আর অনেকে চিন্তা করছে ভাই 5টা তুমি 10টা দিয়ে মানে 100 টাকা পাবো। ইনশাআল্লাহ আমরা দিব, চেষ্টা করব, কিন্তু সবাই একটু বেশি বেশি করে মেনশন দাও। 5টা বলছিল যে 5টা দিতে হবে এমন না। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, তো দেখো আমাদের যে সূত্র ছিল যে পীড়ন ইকুয়াল, আমরা জানি এখান থেকে, আমি তোমাদের জাস্ট একটা ফরম্যাটে নিয়ে এসে দিই একটু, হ্যাঁ, এটা একটু খেয়াল করো। দেখো শোনো, এটা মজা, বুঝছো? এটা পড়লে তোমার অনেক কিছু ইজি হয়ে যায়। ধরো আমরা জানি পীড়ন বাই বিকৃতি স্থিতিস্থাপক গুণাঙ্ক সমান। ওকে, এখন আমি যদি এখান থেকে শুধু পীড়নকে আলাদা করতে চাই, ধরো, তাহলে আমি কি লিখতে পারি যে পীড়ন ইকুয়াল কি থাকে? y গুণ বিকৃতি, তাই না? ঠিক কিনা? এবার পীড়নের পরিচয় কি ছিল? F/A ইকুয়াল y ইন্টু বিকৃতি, তাই না? ঠিক। এবার খেয়াল করো যে আমি যদি ক্ষেত্রফলটাকে ওপাশে পাঠাই দিই, তখনই তো আমার শুধুমাত্র বল থাকে। তাহলে বল ইকুয়াল, সবসময় মনে রাখবা যে বল ইকুয়াল হচ্ছে AY I ইন্টু বিকৃতি। তুমি যদি এই লাইনটা একটু মনে রাখো, তাহলে দেখবা যে তোমার উপরের এই 3-4টা লাইন আর করা লাগবে না। তাহলে আমাদের টার্গেট হচ্ছে আমরা জাস্ট এই লাইনটা একটু মনে রাখবো। কেমন? এই লাইনটা একটু মনে রাখবা, এই যে দেখো এটা, হ্যাঁ, এটা একটু মনে রাখবো অবশ্যই, যে ক্ষেত্রফল তার সাথে আমরা ওই যেটা ইয়ংয়ের গুণাঙ্ক দেওয়া আছে এবং তার সাথে আমরা বিকৃতিটা গুণ করে দিব, দিলে দেখবা যে ডিরেক্ট আমাদের বল চলে আসছে। ওকে, আসো দেখো তাহলে এখানে যে আমাদের প্রবলেমটা দেওয়া আছে, সেখান থেকে মানগুলো জাস্ট হিসাব করে বসাই দিবা। ধরো ওই যে 1 মিলিমিটার স্কোয়ার, 1 মিলিমিটারে যেহেতু 10⁻³ তাহলে স্কোয়ার বললে তখন হবে 10⁻⁶, ঠিক আছে? এবং দেখো আমাদের যেটা বিকৃতি মানে দৈর্ঘ্যের বৃদ্ধি যেটা, সেটা ছিল ওই যে 0.1, হ্যাঁ, তাহলে এখানে গুণ করলে তোমার অ্যান্সার চলে আসবে। ক্লিয়ার? আচ্ছা, আসো আমরা তাহলে পরবর্তী প্রশ্নে যাই। ওকে, দেখো স্থিতিস্থাপক সীমার মধ্যে আকার পীড়ন এবং আকার বিকৃতির অনুপাত হচ্ছে দৃঢ়তার গুণাঙ্ক, তাই না? দৈর্ঘ্যের অনুপাত বললে আমরা বলতাম ইয়ংয়ের গুণাঙ্ক, আয়তনের অনুপাত বললে আমরা বলতাম আয়তন গুণাঙ্ক। ওকে, আচ্ছা, তাহলে দৃঢ়তার গুণাঙ্ক আমরা বুঝতে পারলাম। দেখো আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি কি? আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি আমরা জানি সংনম্যতা। আর যদি জিজ্ঞেস করে আয়তন গুণাঙ্কের অপর নাম কি, আমি এটা তোমাদের জিজ্ঞেস করলাম
যে আয়তন গুণাঙ্কের অপর নাম কি, তখন আমাদের অ্যান্সার কি হবে? আয়তন গুণাঙ্কের অপর নাম কি, তখন আমাদের অ্যান্সার কি হবে? বলো দেখি সবাই। ওকে, কমেন্ট করছো? তাহলে এই সূত্রটা কিন্তু সবাই একটু মনে রাখো, আমরা কিন্তু পরে আবার ওটা অ্যাপ্লিকেশন করবো। তাহলে সবাই একটু লিখো তো, বল ইকুয়াল হচ্ছে এ ইন্টু ওয়াই ইন্টু বিকৃতি। লিখো ক্ষেত্রফল ইন্টু স্থিতিস্থাপক গুণাঙ্ক ইন্টু বিকৃতি। তুমি মনে রাখবে আয় বিকৃতি, বিকৃতি আয়, ব্যাস এতটুকু মনে রাখবে। তাহলে দেখবে যে তোমার আর উপরের ক্যালকুলেশনগুলো করা লাগতেছে না। আচ্ছা, পয়জন অনুপাতের ক্ষেত্রে অনেক হাবিজাবি কথাবার্তা লেখা আছে, এগুলো আমরা পড়বো না। পয়জন অনুপাত মানে কি তোমরা বলো দেখি, যে পয়জন অনুপাত মানে কি ছিল আমাদের? যে উপরে ছিল কি, উপরে কি দৈর্ঘ্য বিকৃতি নাকি উপরে পার্শ্ব বিকৃতি? বলো দেখি, পয়জনের অনুপাত বলতে পারবা? পয়জনের অনুপাত, হ্যাঁ পয়জনের অনুপাত কি ছিল? উপরে, উপরে কি দৈর্ঘ্য নাকি পার্শ্ব? সরি আমি জানি না আসলে, তোমরা আমাকে বলো। উপরে কি, উপরে কি দৈর্ঘ্য হলে ডি লিখো, আর যদি পার্শ্ব হয় তাহলে পি লিখো, ঠিক আছে? পয়জন অনুপাতের উপরের রাশিটার নাম কি? লবে যে রাশিটা থাকবে। আচ্ছা, এরপরে দেখো পৃষ্ঠটান পৃষ্ঠ শক্তির মধ্যে সম্পর্ক। পৃষ্ঠটান আর পৃষ্ঠ শক্তি। আসলে তাহলে দেখি আমরা একটু যে পৃষ্ঠটান বলতে আসলে কি বোঝায়। এটা তোমাদের মনে আছে? সান্দ্রতা। ওকে, সান্দ্রতার গুণাঙ্কের একক কি ছিল? নাসিম -2, তাই না? আচ্ছা, এখানে একটা খেয়াল করো, আমি যে আমি একটা চিত্র এখানে দিছি, দেখছো? উপরেরটা দেখো, উপরেরটা মজা। তোমরা যারা গ্রামের দিকে, তোমরা পুকুরের পরে দেখবা নর্মালি হচ্ছে কি এরকম এই যে কিছু পোকামাকড় আছে না, পানির উপর একদম ভাসতে পারে, ডুবে যায় না কিন্তু ওরা, কিন্তু দাঁড়ায় থাকে। কোন ধর্মের জন্য এরকম দাঁড়ায় থাকে জানো? জানো বলো? এই ধর্মটার নাম হচ্ছে পৃষ্ঠটান। এই ধর্মটার নাম কি বলো? পৃষ্ঠটান। ইভেন তুমি যখন বাবল ফুলাও অথবা পানির যে বুদবুদগুলো দেখো, এগুলো কেন গোলাকার হয়? পৃষ্ঠটানের জন্য, বুঝছো? সবকিছুই হচ্ছে পৃষ্ঠটানের জন্য। পৃষ্ঠটানের কাজ কি? তোমার ক্ষেত্রফলটাকে সবসময় মিনিমাইজ করা, সবচেয়ে কম ক্ষেত্রফল দেয়া, এটা হচ্ছে আমাদের পৃষ্ঠটানের মূল কাজ, বুঝছো? তাহলে এটা যে পানিতে ভাসতেছে একটা পোকা, এটা হচ্ছে পৃষ্ঠটান। তাহলে আমাদের তো আর পোকার প্রশ্ন পরীক্ষায় আসবে না, পরীক্ষায় প্রশ্ন আসবে কি, যে পৃষ্ঠটানের একক কি, মান কি, এগুলো আমাদের জানতে হবে। হ্যাঁ, তোমরা কি পয়জন অনুপাতে এটা কমেন্ট করেছো? পি না, পার্শ্ব বিকৃতি, পার্শ্ব বিকৃতি, পার্শ্ব বিকৃতি। থ্যাংক ইউ। আসো দেখো, তাহলে নতুন একটা রাশি আমরা শিখছি, নাম হচ্ছে কি? পৃষ্ঠটান বা সারফেস টেনশন। পৃষ্ঠটান। তাহলে পৃষ্ঠটানের পরিচয়টা হচ্ছে বেসিক্যালি এরকম, মনে করো পানি ছিল, এখানে একটু পানি, এবং এই পানির উপর একটা সুই রাখা আছে এরকম। তো সুই যদি রাখা থাকে, এটা দুই পাশ বরাবর যতটুকু বল ফিল করবে, হ্যাঁ, সুইটার দৈর্ঘ্য মনে করো এল, এটা হচ্ছে তার দৈর্ঘ্য। তো একক দৈর্ঘ্যে সে আসলে যতটুকু টান অনুভব করবে, এপাশে একজন টানবে, এপাশে একজন টানবে। হ্যাঁ, টান কিন্তু সবসময় দুই পাশে হয়। তোমরা ফিজিক্সের ম্যাথগুলো করার সময় দেখছো, টান কিন্তু কখনো এক পাশে হয় না, টান দুই পাশে হয় বলেই কিন্তু টান টান হয়, বুঝছো? যাও, তো আমাদের লাগবে কি? পৃষ্ঠটানের পরিচয় কি? পরিচয় হচ্ছে একক দৈর্ঘ্যে, দেখো একক দৈর্ঘ্যে কতটুকু বল প্রযুক্ত হচ্ছে, একক দৈর্ঘ্যে কতটুকু বল প্রযুক্ত হয় সেটাকেই বলে পৃষ্ঠটান। তাহলে একক কি হবে? একক হবে নিউটন পার মিটার, ঠিক কিনা? নিউটন পার মিটার, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের পৃষ্ঠটানের একক। দেখি তোমাদের আর কার কেমন মনে আছে বলো তো? নিউটন পার মিটার আরও একটা জিনিসের একক। নিউটন পার মিটার আমাদের বই আরও একটা রাশির একক আছে, বলো তো সেই রাশিটার নাম কি? সেই রাশির নাম কি যার একক নিউটন পার মিটার? এটা কার? কমেন্ট করো তো। আচ্ছা, তাহলে পৃষ্ঠটান ভাইয়া বুঝতে পারলাম যে একক দৈর্ঘ্যে যতটুকু বল প্রযুক্ত হচ্ছে তাকে আমরা বলছি পৃষ্ঠটান। আচ্ছা, তাহলে পৃষ্ঠ শক্তি কি ভাইয়া? পৃষ্ঠ শক্তি কি একই রাশি নাকি আলাদা? দেখো শোনো, পৃষ্ঠ শক্তির পরিচয় হচ্ছে একক ক্ষেত্রফল পরিবর্তনের জন্য তোমার যতটুকু কাজ করা লাগে সেটাই হচ্ছে আমাদের পৃষ্ঠ শক্তি। সেটা হচ্ছে কি বলো? আমাদের পৃষ্ঠ শক্তি। বোঝা যাচ্ছে? যতটুকু কাজ করা লাগে সেটা হচ্ছে পৃষ্ঠ শক্তি। তাহলে দেখো, আমরা যদি এটাকে একটু সূত্রে নিয়ে আসার চেষ্টা করি, তাহলে আমরা জানি কাজ মানে হচ্ছে বল গুণ সরণ, আর নিচে হচ্ছে ক্ষেত্রফল, তাই না? তাহলে একক বের করলে কি আসে? দেখো তো, নিউটন, উপরে হচ্ছে মিটার এবং নিচে হচ্ছে মিটার স্কোয়ার। খেয়াল করছো? এখানেও কিন্তু একক কি আসছে আমাদের? নিউটন পার মিটার। দেখছো এখানে একক কি আসলো? পৃষ্ঠ শক্তির একক কি আসলো? নিউটন পার মিটার। কি আশ্চর্য! পৃষ্ঠ টানেরও একক নিউটন পার মিটার, আবার পৃষ্ঠ শক্তির একক কি? নিউটন পার মিটার। তাহলে কি দুইটা রাশি আসলে সেম? দুইটা রাশি কি সেম? ইয়াসিন কি নিজের আম্মুকেও মেনশন দিছো?
স্প্রিং ধ্রুবক, হ্যাঁ হ্যাঁ, নিউটন পার মিটার হচ্ছে স্প্রিং ধ্রুবকের একক। শোনো ভাইয়া, এই দুটো যে একেবারে সেম, মানে এককের দিক থেকে বা সেটা সেম বোঝা যাচ্ছে, কিন্তু একটা জিনিস একটু মনে রাখবা যে তারা সেম হচ্ছে শুধুমাত্র পরম শূন্য তাপমাত্রায়। তাহলে এই কথাটা মনে রাখবা যে পরম শূন্য তাপমাত্রায়, দেখো খুব ইম্পর্টেন্ট, পরম শূন্য তাপমাত্রায় মনে রাখবা ই আর টি এই দুটো হচ্ছে সমান। ই মানে হচ্ছে পৃষ্ঠটান, ই মানে হচ্ছে পৃষ্ঠ শক্তি, এবং টি মানে হচ্ছে পৃষ্ঠটান, সারফেস টেনশন। তাহলে পরম শূন্য তাপমাত্রায় ই আর টি সমান হবে, মনে থাকবে। এবং তা বাদে সকল ক্ষেত্রে, পরম শূন্য তাপমাত্রা বাদে বাকি সকল ক্ষেত্রে ই এর মান টি এর থেকে বেশি। হ্যাঁ, মানে পৃষ্ঠ শক্তির মানটা অবশ্যই পৃষ্ঠটানের থেকে বেশি হবে। ঠিক আছে, মনে থাকবে? তাহলে বলো, পৃষ্ঠটান, পৃষ্ঠ শক্তি, স্প্রিং ধ্রুবক সবারই একক কি? নিউটন পার মিটার, নিউটন পার মিটার। এবং দেখো পরম শূন্য তাপমাত্রায় এরা দুজন সমান হবে, বাকি সকল ক্ষেত্রে ই এর মান হবে টি এর থেকে বেশি। ওকে, তাহলে সবাই একটু কমেন্ট করো যে পরম শূন্য তাপমাত্রায় ই আর টি এদের দুজনের মান কেমন, সমান নাকি একজন আরেকজনের থেকে বড়? আসো দেখো, পরবর্তী প্রশ্ন সেম এখান থেকে আসছে। দেখো যে পৃষ্ঠটান এবং পৃষ্ঠ শক্তির মধ্যে সম্পর্ক কিরকম? এই যে আমরা একটু আগে পড়ে আসলাম যে সম্পর্ক আসলে সমান, ই সমান টি, কিন্তু সেটা কখন? পরম শূন্য তাপমাত্রায়। বাকি সকল ক্ষেত্রে পৃষ্ঠ শক্তির মান পৃষ্ঠটানের থেকে বেশি। বোঝা যাচ্ছে? বুঝছো? আচ্ছা, আসো আমরা তাহলে সামনের দিকে যাই। দেখো এখানে একটা বড় সড়ো ম্যাথ দেয়া আছে। হ্যাঁ, তো এখানে একটা তারের দৈর্ঘ্য আছে, ব্যাস দেয়া আছে, এত ভর চাপালে, এবং এই ম্যাথটা তুমি হচ্ছে এই যে 1000 কেজি দেয় আমাদের বইয়ে, তো আমি 1000 কেজি দিয়ে করার পরে এই অ্যান্সারটা আসলে আসে নাই। কখন আসবে? যখন তুমি এটা 100 কেজি দিয়ে ধরে করবা, এবং জি এর মানটা 9.8 না ধরে 10 ধরবা, তখন দেখবা যে আমাদের এই ইসাক স্যারের অ্যান্সারের সাথে আর কি মিলবে। বুঝছো? বাট আমার যেটা শেখানোর কথা, আমি একটু বলি যে যদি তোমাকে নর্মালি জিজ্ঞেস করে এরকম যে সঞ্চিত শক্তির পরিমাণ কত, তখন সূত্র দিবা এটা, যে হাফ ইন্টু বল ইন্টু দৈর্ঘ্যের পরিবর্তন। বুঝছো? বা বিকৃতি, যেটাকে আমরা ডিএলএল বলছি, যে দৈর্ঘ্য আসলে কতটুকু চেঞ্জ হলো। কিন্তু যদি তোমাকে বলে একক আয়তনে সঞ্চিত শক্তি কত, একক আয়তনে সঞ্চিত শক্তি, তখন তুমি বলবা, দেখো যদি একক আয়তনের কথা বলে, স্পেসিফিক্যালি একক আয়তন, তখন আমাদের সূত্রটা একটু চেঞ্জ হয়ে যাবে। তখন হবে এরকম, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। ওকে, তাহলে এটা হচ্ছে একক আয়তনের কথা যদি বলে, তখন আমরা এই কথাটা মনে রাখবো। যে একক আয়তনের ক্ষেত্রে আমাদের হবে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। কিন্তু নর্মালি যদি আমাদের শক্তির কথা বলে, তখন ওই আগেরটার মতো করে দিবা, যে বল মানে বল কতটুকু হয়েছে এবং সরণ কতটুকু হয়েছে, সেটা এই দুটোর গুণফল। ওকে, আচ্ছা তাহলে এখানে আমার করে দেওয়া আছে, তুমি একবার পিডিএফটা নিয়ে একবার সুন্দর মতো নিজের বইয়ে সলভ করে ফেলবা। আচ্ছা, এরপরে দেখো একটা তরল ইয়ার ভেতর দিয়ে পড়ছিল, সেখানে সান্দ্রতাঙ্কের মানও দেয়া আছে। হ্যাঁ, সান্দ্র বল কত দেখছো? এখানে কিন্তু অলরেডি তারা ভুল করে বসে আছে, যে সান্দ্রতাঙ্কের একক নাসিমের তারা এস দেয় নাই, দেখছো? ঠিক কিনা? তাহলে এটা যদি তুমি এককটা না জানতে, তাহলে কি এটা বুঝতে পারতা? ওকে, এরপরে দেখো যে এখানে সান্দ্র বল কি। আচ্ছা, একটু সান্দ্র বল কি বলি। আসলে এতগুলো নতুন টপিক, আমি একবারে না বলে তো তোমাদের বলে দিতে পারতেছি না, মুখস্থ করো। একবার বলি, শোনো, সান্দ্র বল বলতে জিনিসটা কি বোঝায়। ধরো এখানে ধরো সান্দ্রতা তো তোমার বুঝাইলাম, হ্যাঁ। সো মনে করো, ধরো এখানে একটা চিত্র আছে, দাঁড়াও দেখাই, কোথায় গেলা, এই যে মনে করো একটা এরকম তরলের গ্লাস ছিল, এটার মধ্যে দিয়ে একটা মার্বেল নিচের দিকে পড়বে। বুঝছো? মনে করো এরকম একটা মার্বেল নিচের দিকে যাচ্ছে। এখন একটু চিন্তা করে দেখো তো, মনে করো এটা হচ্ছে তোমার পানির পাত্র, এর ভেতর দিয়ে একটা বল নিচের দিকে পড়ছে। ভালো কথা, একটা বল নিচের দিকে পড়ছে। এখন যদি এর মধ্যে পানি থাকে, তাহলে তোমরা জানো যে পানি কিন্তু অলরেডি তাকে একটা মানে উপরের দিকে একটা বল দেয়, যে বলটার নাম আমরা ছোটকালে পড়ছি প্লবতা, তাই না? আমরা তো পানিতে পড়ার সাথে সাথে কি ডুবে নিচে চলে যাই না তো, কিছুক্ষণ তো ভেসে থাকি, যে কোনো কিছু পানিতে কিন্তু ভেসে থাকে। কারণটা কি? প্লবতা, একটা বল কাজ করে উপরের দিকে। সেই বলটার উপরে আসলে যে বলটা কাজ করবে, গোল বলটার উপরে পানি কর্তৃক যে বলটা কাজ করবে, তাকে বলা হচ্ছে সান্দ্র বল। তাকে কি বলে? সান্দ্র বল। মনে থাকবে? তো এই সান্দ্র বলের সূত্রটা আমরা একটু মুখস্থ করব। সান্দ্র বল, হ্যাঁ, সূত্রটা কি জানো? সূত্রটা হচ্ছে খুব সুন্দর, দেখো মুখস্থ রাখবে, এইভাবে মুখস্থ। দেখো 6 পাই আর ইটা ভি, সবার সাথে সমানুপাতিক সম্পর্ক। সেখানে ভয় পাওয়ার কিছু নাই, সবার সাথে সমানুপাতিক সম্পর্ক। 6 পাই আর ইটা ভি, 6 পাই আর ইটা ভি। হ্যাঁ, তাহলে দেখো আর এর পরিচয় হচ্ছে বলটার ব্যাসার্ধ, ইটার পরিচয় হচ্ছে সান্দ্রতাঙ্ক। ইটার পরিচয় কি?
সান্দ্রতাঙ্ক। বলো তো ইটার একক কি ছিল, মনে আছে তোমাদের ইটার একক কি? এবং ভি এর পরিচয় হচ্ছে কত বেগে সেটা নিচের দিকে যাচ্ছে সেটা, বুঝছো? তাহলে এটা হচ্ছে আমাদের সান্দ্র বলের রাশিমালা 6 পাই আর ইটা ভি। তাহলে যদি তোমাকে জিজ্ঞেস করে যে বলের মানটা আসলে ব্যাসার্ধের সাথে কেমন সম্পর্ক, তুমি বলবা সমানুপাতিক। সান্দ্রতার গুণাঙ্কের সাথে কেমন সম্পর্ক, সমানুপাতিক। বেগের সাথে কেমন সম্পর্ক, সমানুপাতিক। বোঝা যাচ্ছে? ওকে, একটু তুমি চিন্তা করে দেখো যে যেই বলটা বেশি মোটা হবে সেই বলটা তো তার উপরে আরো বেশি বেশি বল দিবে, তাই না? বলো, এটা তো এমনি ফিল করা যায় আর কি। তাদের সবার সাথে কিন্তু সমানুপাতিক সম্পর্ক, একটু মনে রেখো। ওকে, দেখি তোমাদের ব্রেন কেমন বলতে। সান্দ্র বলের একক কি হওয়া উচিত? সান্দ্র বলের একক কি বলতো? একক কি সান্দ্র বলের? কি হতে পারে সান্দ্র বলের একক? বলতে পারবা একক কি? আসো আমরা তাহলে পরের প্রশ্নে যাই। তাহলে এটা হচ্ছে সান্দ্রতা, হ্যাঁ, যে আমরা আসলে সান্দ্রতা মাপতে পারি কিভাবে। সান্দ্র বলটা আমরা আসলে কিভাবে মেজার করি। দেখো, তুমি পানির মধ্যে একটা মার্বেল ছেড়ে দিলে সে যত তাড়াতাড়ি নিচে চলে যাবে, একটা মধুর গ্লাসে তুমি সেম জিনিসটা ছেড়ে দিলে কিন্তু অত দ্রুত যায় না। এটাই হচ্ছে সান্দ্রতা। কঠিনের ক্ষেত্রে যেটা ঘর্ষণের কাজ করে, তরলের ক্ষেত্রে সেম কাজটা করবে হচ্ছে সান্দ্রতা। ওকে, এই দেখো আমাদের এতক্ষণ ধরে যে গেজালাম, দেখো যে ধর্মের কারণে তরল তার বিভিন্ন স্তরের আপেক্ষিক গতির বিরোধিতা করে তাকে কি বলে? তাকে বলে সান্দ্রতা। তাকে কি বলে? সান্দ্রতা। উম্মে হাবিবা 6 পাই ইটা ভি, 6 পাই ইটা ভি। তৃষা সমানুপাতিক, সান্দ্র বল সমান ভালোবাসা নিঠুর খেলা, কি জানি লিখছে, কেমন মানুষ ভাই। আচ্ছা ঠিক আছে, এতটুকু আমরা বুঝতে পারলাম। তাহলে এটা হচ্ছে আমাদের সান্দ্রতা। এরপরে দেখো টেনে দ্বিগুণ করছে, বল কত প্রয়োজন হবে। দেখো সেম ভাবে দেখছো, আবার সে বল চাইছে, এটা ইভেন রুয়েটেও আসছে। হ্যাঁ, সো এই প্রবলেমটা আমরা যে বলছি বল যদি জিজ্ঞেস করে তাহলে তুমি আগে ক্ষেত্রফল গুণ দিবা হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক, তারপর বিকৃতি দিয়ে দিবা, বুঝছো? এই আর কি। এবং এই জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগে আমার কাছে, যে যদি কখনো কাউকে দ্বিগুণ করা হয়, হ্যাঁ, তার মানে কিন্তু বিকৃতির মান হয়ে যায় 1, তাই না? বলো, দৈর্ঘ্যের পরিবর্তন কিন্তু 1 হয়ে যায়, বুঝছো? এই যে দেখো এখানে ক্ষেত্রফল দেওয়া ছিল 1 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে 10 টু দি পাওয়ার -2 স্কোয়ার করলে কত আসে? 10 টু দি পাওয়ার -4, 10 টু দি পাওয়ার -4, ঠিক কি না? এবং তারপরে দেখো এই যে আমাদের ক্ষেত্রফলের মান দেওয়া আছে কত, এই সরি ওয়াইয়ের মান দেওয়া আছে হচ্ছে, এখানে ওয়াইয়ের মান দেয়া নাই, দেখছো? তাহলে ওয়াইয়ের মান না দেওয়া থাকলে সবসময় ধরে নিবা 2 × 10 টু দি পাওয়ার 11, ঠিক আছে? গেল। এরপরে দেখো এই যে 1 গুণ করে দিলা, এই যে দ্বিগুণ করলে বিকৃতির মান হয় 1, বুঝছো? এই আর কি। আচ্ছা ওকে, আসো বুঝতে পারলাম আমরা। এই যে বড় বড় ম্যাথ দেওয়া আছে একটু কইরো বাবা, এগুলো আমি আর বলতেছি না। আচ্ছা এইখানে আমরা একটু এই জিনিসটা কিভাবে কি মুখস্থ করবো একবার একটু বলি, শোনো। দেখো এখানে বলছে হচ্ছে কি যে অনেক কথাবার্তা বলা, হ্যাঁ, বলে বলছে যে পানির পৃষ্ঠটান কত। আমরা ভাই মেডিকেল পরীক্ষা দিব, আমরা এত ম্যাথ ট্যাথ করতে চাই না, আমরা জাস্ট ডিরেক্ট মুখস্থ রাখবো যে পানির পৃষ্ঠটান যখনই তোমার কাছে কেউ জিজ্ঞেস করবে, পানির পৃষ্ঠটান বললেই বলে দিবা 72 × 10 টু দি পাওয়ার -3 নিউটন পার মিটার। হ্যাঁ, এই আর কি। তাহলে পানির পৃষ্ঠটানের মান কত? 72 × 10 টু দি পাওয়ার -3। সবাই একটু কমেন্ট করো যে পানির পৃষ্ঠটানের মান কত? 72 × 10 টু দি পাওয়ার -3। একটু পয়েন্টের এলোমেলো থাকতে পারে, বেশি কম থাকতে পারে। নিউটন 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 নিউটন, ভেরি গুড। আসেন আমরা সামনের দিকে যাই। ওকে, তাহলে আমরা পানির পৃষ্ঠটান বুঝে ফেললাম যে পানির পৃষ্ঠটানের মান কত। ওকে, তোমাদের কি মনে আছে পৃষ্ঠটান আর পৃষ্ঠ শক্তি, এতে দুইজনের মধ্যে পার্থক্য কি? দুজন কি এক? কখন এক? পৃষ্ঠটান এবং পৃষ্ঠ শক্তি মান সমান হবে কোন শর্তে? সব একটু কমেন্ট করো তো, কোন শর্তে তাদের মান সমান হবে? আচ্ছা এরপরে দেখো যে এরকম এই যে দুইটা শিলা পিণ্ড উপর থেকে পড়ে যাচ্ছিল, তাদের অন্তবেগের অনুপাত কত? দেখো অন্তবেগ, হ্যাঁ, অন্তবেগ বা প্রান্তবেগ, এটা একটু তো তোমাদের পড়াতে হবে, না হলে কিভাবে কি করি বলো দেখি। পড়াই একটু, না মন দাও। দেখো একটা প্রশ্ন সলভ করতেই পারতেছি না, কতগুলো নতুন টপিক। শোনো একটু চিন্তা করো, তোমরা একটা গান শুনছো না, রিমঝিমে ধারাতে, শুনছো না? এই গানটাতে খেয়াল করো, আমরা যে বৃষ্টি নিয়ে এত রোমান্টিক, তুম হি হো, পৃথিবীর যত রোমান্টিক গান আছে ম্যাক্সিমাম কি নিয়ে? বৃষ্টি নিয়ে। সো বৃষ্টি ধরো এটা হচ্ছে তোমার মেঘ, সো মেঘ থেকে বৃষ্টি পড়তেছে নিচের দিকে, খুব ভালো কথা। চিন্তা করে দেখো বৃষ্টির ফোঁটা কিন্তু প্রত্যেক মিনিটে 9.8 মিটার পার সেকেন্ড করে তার বেগ কিন্তু বাড়ার কথা, প্রত্যেক সেকেন্ডে। চিন্তা করতে পারো অত উপর থেকে পড়ে, তাহলে শেষ মাথা পর্যন্ত আসলে মনে করো তুমি এখানে যে দাঁড়ায় ছিলা, বৃষ্টির ফোঁটাটা তো অবশ্যই তোমাকে একদম ভেদ করে মাঝখানে ফুটা করে দিয়ে চলে যাইতো। তখন কি আর এইসব গান গাইতে পারতা? হ্যাঁ, যে একগুচ্ছ কদম হাতে ভিজতে চাই তোমার সাথে না কি জানি, তো তখন কিন্তু এই গানগুলো আসলে থাকতো না। সেটার জন্যই আসলে একটা ধারণা আছে বা একটা ফিজিক্সের কনসেপ্ট বা ধরো সৃষ্টিকর্তা চায় না আসলে যে আমরা মরে যাই। হ্যাঁ, বৃষ্টি এত সুন্দর একটা জিনিস, আমার খুবই ভালো লাগে।
সেটার জন্য আমাদের কনসেপ্টটার নাম হচ্ছে প্রান্তবেগ বা টার্মিনাল ভেলোসিটি। প্রান্তবেগ, হ্যাঁ, টার্মিনাল ভেলোসিটি বেস্ট একটা জিনিস, আমার খুবই ফেভারিট, বুঝছো? একটু বলি প্রান্তবেগ জিনিসটা কি। প্রান্তবেগ হচ্ছে কি, মনে রাখবা, মনে করো বৃষ্টি পড়তেছে, ধরো এইটা আমার মেঘ, এখান থেকে বৃষ্টিটা পড়বে, 9.8 বাড়লো, 9.8 বাড়লো, 9.8 বাড়লো, এরপরে একটা পজিশনে এসে তার বেগটা হয়ে যাবে কনস্ট্যান্ট, ধ্রুব বেগ হয়ে যাবে, সেই বেগটা আর বাড়বে না, সমান বেগে সে নিচের দিকে চলে আসবে। কি বললাম, যে প্রত্যেক মিনিটে মিনিটে তার তো 9.8 মিটার করে বাড়ার কথা, কিন্তু একটা পর্যায়ে এসে সে একদম ধ্রুব বেগ হয়ে যাবে, তারপর থেকে তার আর ত্বরণ হবে না, মানে বেগটা বৃদ্ধি পাবে না। এই বেগটার নামই হচ্ছে প্রান্তবেগ। বুঝতে পারছো? এই বেগটার নাম কি? প্রান্তবেগ। তাহলে প্রান্তবেগের রাশিমালা কি ভাইয়া? টার্মিনাল ভেলোসিটি, ভিটি, এরকম। হ্যাঁ, একটু বড় রাশি, একটু কষ্ট করে দেখো, 2/9, 2/9 প্রথমে একটা সংখ্যা, তারপরে দেখো r²g, r²g, এটা কি? আর এর পরিচয় হচ্ছে ব্যাসার্ধ, বাবা ব্যাসার্ধ, বুঝছো? যে একটা বল পড়ুক বা বৃষ্টি পড়ুক, যাই পড়ুক, সেই ব্যাসার্ধ। জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। নিচে লিখবা ইটা, নিচে লিখবা ইটা, নিচে লিখবা ইটা। হ্যাঁ, এরপরে দেখো এখানে লিখবা রো এস মাইনাস রো এফ, রো এস মাইনাস রো এফ। এস এফ কি পরিচয়? ধরো আমি একটা তোমাকে উদ্দীপক দেখাই, তাহলে হয়তো আরো ভালো বুঝতে পারবা। মনে করো এই যে একটা পানির পাত্র ছিল, সেটার মধ্যে একটা বল নিচের দিকে পড়ছে, তাহলে এই বলের ব্যাসার্ধ, হ্যাঁ, বলের ব্যাসার্ধ হচ্ছে আর, এবং এই পানির যে সান্দ্রতাঙ্ক, পানির সান্দ্রতাঙ্কটা হচ্ছে ইটা, বুঝছো? এবং এই যে রো এস কি? রো এস হচ্ছে সলিড, সলিডের ঘনত্ব, হ্যাঁ, মানে এই বলটার ঘনত্ব হচ্ছে রো এস, এবং এই যে তরল, তরলটার ঘনত্ব হচ্ছে রো এফ, বুঝছো? তাহলে এই দুইটা ঘনত্বের সাথেও কিন্তু সম্পর্ক কেমন? সমানুপাতিক। তোমার পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসবে যে প্রান্তবেগের সাথে ব্যাসার্ধের সম্পর্ক কি? বর্গের সমানুপাতিক। সবাই কমেন্ট করো, প্রান্তবেগের সাথে ব্যাসার্ধের সম্পর্ক কেমন? বর্গের সমানুপাতিক। ওকে, বর্গের সমানুপাতিক। তারপরে দেখো এটা হচ্ছে সান্দ্রতাঙ্ক, তাহলে সান্দ্রতাঙ্কের সাথে সম্পর্ক কেমন? ব্যস্তানুপাতিক। ঘনত্বের সাথে কেমন সম্পর্ক? সমানুপাতিক। জি এর সাথে কেমন সম্পর্ক? সমানুপাতিক, বুঝছো? ওকে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের প্রান্তবেগের রাশিমালা। আমি কিন্তু পুরা টাইম তোমাদের জিজ্ঞেস করতেই থাকবো যে প্রান্তবেগের সাথে কার কি সম্পর্ক বলো, হ্যাঁ, প্রান্তবেগের সাথে আর এর কি সম্পর্ক, রো এর কি সম্পর্ক, ইটার কি সম্পর্ক, ভালো মতো মনে রেখো। এবং আরেকটা সূত্র একটু মনে করাই দিই, একটু আগে আমরা পড়ছিলাম সান্দ্র বল। হ্যাঁ, সান্দ্র বল কি ছিল? 6πr ইটা ভি, এটা ছিল কি? সান্দ্র বল, তাই না? সান্দ্র বল মনে আছে? সান্দ্র বল ভুলে যেও না কিন্তু। সান্দ্র বল এটা হচ্ছে কি? প্রান্তবেগ। সবগুলো কাছাকাছি তো কনসেপ্ট। তো এখানে দেখো যে দুইজনের ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে 1:2, বলেছে প্রান্তবেগের অনুপাত কত? আমরা তো জানি, আমরা তো একটু আগে শিখে আসছি ব্যাসার্ধের সাথে সম্পর্ক কেমন? বর্গের সমানুপাতিক। তাহলে কি হবে? 1:4। 1:2 থেকে কি হয়ে যাবে বলো? 1:4। বুঝতে পারছো? সহজ না? বুঝতে পেরেছো? পারবে? ঠিক আছে, আসো সামনের দিকে যাই। তাহলে এতটুকু আমরা বুঝতে পারলাম। ওকে, ঠিক আছে। এখানে কি আমাদের প্রশ্ন বাদ গিয়েছে কিছু? বাদ তো যাওয়ার কথা না, না বাদ তো একটা গেছে। এই যে পৃষ্ঠশক্তির একক, এটা তো পারো অলরেডি নাকি? পৃষ্ঠশক্তির একক তো আমি শুরুতেই তোমাদের পড়ায় আসছি যে পৃষ্ঠশক্তির একক এবং পৃষ্ঠটানের একক কিন্তু সেম, নিউটন পার মিটার। হ্যাঁ, নিউটন পার মিটার, বুঝছো? আচ্ছা, ঠিক আছে, এতটুকু আমরা পড়ে ফেললাম। আসো আমরা তাহলে নিচের প্রশ্নে যাই, দেখি বাদ গেল নাকি। এত কষ্ট করে পড়ায় যদি একটা দুটো প্রশ্ন বাদ চলে যায়, তাহলে তো নিজেকে ক্ষমাই করতে পারবো না। এই তো দূর, সেটা তো সেটই হয় না। আচ্ছা, এখানে দেখো যে কোন অবস্থায় অনুসরণের মধ্যে আন্তঃনবিক আকর্ষণ বল সর্বনিম্ন হয়? আমরা জানি বায়বীয়তে। ঠিক আছে, এটা মনে রাখবা, বায়বীয়, এটা তো আর পড়ানোর কিছু নাই। কমেন্ট করছো? বর্গের সমানুপাতিক। ওকে, ঠিক আছে। তাহলে আরেকটা কমেন্ট করো তো, প্রান্তবেগের সাথে সান্দ্রতাঙ্কের সম্পর্ক কেমন? সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক নাকি বর্গের সমানুপাতিক? ওকে, ঠিক আছে। এখানে দেখো যে কোন ঘনত্বের তরলের মধ্যে কাচনল ডুবালে স্থূল স্পর্শকোণ হবে? তোমার নিশ্চয়ই মনে আছে যে স্থূল স্পর্শকোণ কখন হচ্ছিল? স্থূল স্পর্শকোণ কখন হচ্ছিল? যখন এই পৃষ্ঠটা অবতল ছিল। অবতল কখন হয় জানো? এটাই হচ্ছে সেই ইন্টারেস্টিং কথাটা, যেটা আমি তখন তোমাকে বলতে পারিনি। বলতে চাই কত কথা, বলা কি হয় বলো? সব কথা কি বলা যায়? যায় না। এখানে দেখো কেন এটা উত্তল হয়েছিল জানো? তখন আমি তোমাকে বলিনি। এটার একটা কারণ আছে, খুব ইন্টারেস্টিং কারণ। সে কারণটা হচ্ছে যে পারদের ঘনত্ব
এই পারদের ঘনত্ব কাচের ঘনত্বের থেকে বেশি। কি বললাম? পারদের ঘনত্ব কাচের ঘনত্বের থেকে বেশি, অনেক বেশি। এজন্যই কিন্তু পারদ এরকম উত্তল হয়ে থাকে, ওকে টাচই করে না, স্পর্শই করে না। কিন্তু পানি যেটা, পানির তো জানো ঘনত্ব অনেক কম, তাই না? তো পানির চেয়ে তো অবশ্যই কাচের ঘনত্ব বেশি, সেই জন্য পানি অত, ওর মধ্যে অত অহংকার নাই। অহংকার না থাকার কারণে ও কাচটাকে ভিজায় দেয়, কাচটাকে কি করে? ভিজায় দেয়, স্পর্শ করে। কিন্তু পারদ কি করে? স্পর্শ করে না, ওর অনেক অহংকার। বুঝছো? তাহলে মনে রাখবা যে যার ঘনত্ব বেশি হবে তার ক্ষেত্রে কোনটা হবে? স্থূলকোণ। এবং যার ঘনত্ব কম তার ক্ষেত্রে হবে সূক্ষ্মকোণ। এবং তোমাদের আশা করি কোণের মানটা মনে আছে, পারদের ক্ষেত্রে কোনটা হচ্ছে 140 ডিগ্রি। 140 ডিগ্রি। গেটটা একটু লাগাই দেন না। আচ্ছা, ওকে, আসো আমরা তাহলে সামনের দিকে যাই। তাহলে এটুকু বুঝতে পারলা? আচ্ছা, আসো আমরা তাহলে পরের প্রশ্নে যাই। দেখো, এই যে আমাদের কখন তাহলে স্পর্শকোণ হবে একটু খেয়াল করো। আমরা জানি পানির ঘনত্ব কত বাবা? 1000, ঠিক কিনা? তো এখানে দেখো সবগুলো মান কিন্তু 1000 থেকে কম, 0.8, 0.87 অথবা 1000, কিন্তু একটা মাত্র আছে যেটা 1000 থেকে বেশি। তাহলে সেটার বেলায় আমাদের স্থূল স্পর্শকোণ হবে। বুঝতে পারছো? একটু একটু পুরোপুরি আসলে বোঝা টাফ। প্রথমবার তোমাদের এতগুলো টপিক একসাথে পরিচয় করাই দিলাম, তো সব যে একবারে বুঝতে পারবা? আচ্ছা, তোমাদের কি কোণের মান মনে আছে বলো তো? পারদ এবং কাচনলের মধ্যে স্পর্শকোণ কত ছিল? পারদ এবং কাচনলের মধ্যে স্পর্শকোণ কত ছিল? সেটা তো স্থূলকোণ আমরা জানি, কিন্তু আসলে কত ছিল মানটা? ওকে, ইয়ং এর গুণাঙ্ক কি? আমরা জানি দৈর্ঘ্য-পীড়ন এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে বলে ইয়ং এর গুণাঙ্ক। ওকে, আচ্ছা, এবার হচ্ছে আবার সেই সান্দ্রতা গুণাঙ্ক চলে আসছে। ওরে আল্লাহ রে, একটা প্রশ্নেও বিশ্রাম নেওয়া যায় না, একটার পর একটা নতুন টপিক আসতেই থাকে। কি করা যায়? আসো একটু পড়ে আসি তাহলে। আমরা কিন্তু একটু আগে সান্দ্রতার গুণাঙ্ক পড়ে ফেলছি। কেমন? যে সান্দ্রতার গুণাঙ্ক জিনিসটা কি ছিল? সান্দ্রতার গুণাঙ্কের আমরা অল্প কিছু কথা জানি, যেটাকে ইটা দিয়ে প্রকাশ করা হয়, এবং যার একক ছিল, একক কি ছিল বলতো? এই যে নাসিম -2। এবং মাত্রা কি ছিল? মাত্রাটাও দেখতে অনেক সুন্দর, বুঝছো? ml/1 t/1। খুব সিমেট্রিক্যাল শেপ, তো এরকম প্রশ্ন সারা পরীক্ষায় দিয়ে দেয়। তো এখানে আমরা যেটা পড়বো যে সান্দ্রতার গুণাঙ্ক কিভাবে কিভাবে নির্ভর করে। দেখো, এটা তো পরিবাহীর বৈশিষ্ট্য। তো আমাদের পরিবাহী আছে দুই রকমের, বুঝছো? একটা হচ্ছে তরল, একটা হচ্ছে গ্যাস। পরিবাহী দুই রকমের, তরল আর একটা কি? গ্যাস, বুঝছো? তো দেখো, মনে রাখবে, দেখো চিন্তা করো একটু। তরলের ক্ষেত্রে মনে করো আমাদের যে এখানে কার প্রভাব চেয়েছে? তাপমাত্রার সাথে, না? ওকে, তো তরলের ক্ষেত্রে কি আমাদের, আচ্ছা গ্যাসেরটা আগে বলো। মনে করো গ্যাসের অনেকগুলা অণু এরকম এক জায়গায় ছিল, হ্যাঁ, খুব তারা একদম ক্লোজ, এক জায়গায় খুব ভালো বন্ধুত্ব, তো সব এক জায়গায় চুপচাপ বসে আছে, অনেকগুলো কণা। তুমি কি করছো? তুমি তো বেয়াদব, তুমি কি নিচে ওদের আগুন ধরাই দিছো এইভাবে। এটা মনে করো একটা মোমবাতি, আগুন ধরাই দিলা। এই যে আগুনের তাপ পেয়ে তুমিই বলো ওরা কি আর এক জায়গায় থাকবে, নাকি যে যেদিকে পারবে ছুটে চলে যাবে? অবশ্যই যে যেদিকে পারবে ছুটে চলে যাবে, তাই না? তখন আর অত প্রেম ওদের মধ্যে কাজ করবে না, বুঝছো? তার মানে পিছনে আগুন লাগাই দিলে ভালোবাসা খুব একটা কাজ করে না, বুঝছো? তখন দেখো যে যার মতো দৌড় দিছে। তো এটার মানে কি বুঝাইলো? যে যদি আমি তাপমাত্রা বৃদ্ধি করি, তাহলে তাদের সান্দ্রতাটা কমে গেল কিনা, বুঝছো? এটা হচ্ছে আমাদের মেইন কথা, যে তাহলে আমাদের সান্দ্রতা গুণাঙ্কের সাথে দেখো বর্গমূলের সমানুপাতিক। হ্যাঁ, মানে সমানুপাতিক সম্পর্ক। তুমি যদি তাপমাত্রাও যত বাড়াবা, এই গুণাঙ্কটাও তত বাড়বে, বুঝছো? সমানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, আসো এরপরে আসো আমরা সামনের দিকে যাই। এবার দেখো যে 5 সেন্টিমিটার ব্যাসার্ধের বুদবুদ সৃষ্টি করতে কৃত কাজ কত? এটা হচ্ছে আমাদের যে পৃষ্ঠটানের কথাবার্তা। হ্যাঁ, তো এখান থেকে অত বেশি লাগবে না, জাস্ট মনে রেখো। গ্যাসের ক্ষেত্রে মনে রেখো কিন্তু, হ্যাঁ, সমানুপাতিক, বর্গমূলের সমানুপাতিক। এই সূত্রটা সম্ভবত ম্যাক্সওয়েল সাহেব দিয়েছেন আর কি। ওকে, ঠিক আছে, 140 ডিগ্রি না? আগেরটা মনে আছে। ওকে, আসো পয়জনের অনুপাত পড়ে আসছে আগে, এখান থেকে আমরা আর পড়বো না। পয়জনের অনুপাতের কোনো একক আছে নাকি বলো দেখি? পয়জনের অনুপাতের একক কি বলো? পারবা? পয়জনের অনুপাতের একক কি? এই দেখো, এটা তোমাকে একটু আগে আমি পড়ে আসছি, যদি তোমাদের মনে থাকে, যে এক একক ক্ষেত্রফল বৃদ্ধি করার জন্য যতটুকু কাজ করা লাগে সেটাকে কি বলে? পৃষ্ঠ শক্তি। কি বলে বলো? পৃষ্ঠ শক্তি। তাহলে ক্ষেত্রফলকে এক একক বৃদ্ধি করতে যে পরিমাণ কাজ করা লাগে তাকে বলে পৃষ্ঠ শক্তি। ই হচ্ছে আমাদের সেই পৃষ্ঠ শক্তি। বোঝা যাচ্ছে? আচ্ছা, আসো আমরা যাই। দেখো, হুকের সূত্র কি? হুকের সূত্র আমরা জানি পীড়ন সমানুপাতিক বিকৃতি। মনে আছে আশা করি। আচ্ছা, সবাই দেখি আগের পড়া মনে আছে কিনা বলো। গ্যাসের সান্দ্রতার গুণাঙ্কের সাথে তাপমাত্রার সম্পর্ক কেমন? সমানুপাতিক নাকি বর্গমূলের সমানুপাতিক? এই গ্রাফটা দেখো, গ্রাফটা ইন্টারেস্টিং। এখন একটু ফিল নিয়ে পড়তে পারবা গ্রাফটা কেন এরকম হলো। চিন্তা করে দেখো, একটু জুম করি, দাঁড়াও। দেখছো রাগ করছে?
পৃথিবীতে সবাই রাগ করে, আমি আচ্ছা দাঁড়াও, ওকে এখানে একটু খেয়াল করো। হ্যাঁ, সো মনে করো দেখো দূরত্বের সাথে বেগের একটা গ্রাফ দেয়া। সো এই যে বৃষ্টির কথা মনে করো, বৃষ্টি ওই যে উপর থেকে পড়তেছিল, একটা বেগ বাড়তেছিল, কিন্তু প্রত্যেক সেকেন্ডে কিন্তু তা 9.8 মিটার করে বাড়তেছে। কিন্তু একটা মোমেন্টে এসে কি হয়েছে বলো দেখি, তার বেগটা ধ্রুব হয়ে গেছে, আর বেগটা বাড়ছে না, আর ত্বরণ হচ্ছে না, তখন সে আবার সম বেগে নিচের দিকে নামা শুরু করছে। তাহলে এখানেও দেখো সেম, যে একটা সময় পর্যন্ত, একটা দূরত্ব পর্যন্ত তার বেগটা বৃদ্ধি পেল, এরপর থেকে সেটা যতই দূরত্ব বাড়ুক তার বেগটা কিন্তু আর বৃদ্ধি পায়নি, সেটা একদম সমবেগে চলে গেছে। তাহলে এরকম প্রশ্নও কিন্তু তোমার কাছে করতে পারে যে একটা বৃষ্টির ফোঁটা মাটিতে পড়ার আগ মুহূর্তে তার ত্বরণ কত, বলো দেখি। একটা বৃষ্টির ফোঁটা উপর থেকে নিচের দিকে পড়ছে, একদম শেষ মুহূর্তে তার ত্বরণ কত? তোমরা যারা এফোর্ট দিয়ে ক্লাস দেখছো, ইনশাআল্লাহ আল্লাহ তোমাদের উত্তম প্রতিদান দিবে, কারণ এই টপিকগুলো তো আসলে আমাদের একটু সিলেবাসের বাইরে, কিন্তু পড়ে রাখতে তো আর ক্ষতি নাই, তাই না বলো? আমাদের মেইন টার্গেট কি? অ্যাডমিশনে আমরা যতটা প্রেশার এখন কমাতে পারি, তাই না? সো আমাদের অবশ্যই এই প্রিপারেশনগুলো আগে থেকে আগে রাখতে হবে, যেগুলো একই সাথে আমাকে বোর্ড এবং অ্যাডমিশন দুইখানেই সাহায্য করবে, বুঝছো? আচ্ছা, আর অ্যাডমিশন টাইমে গিয়ে আসলে অনেকে দেখছি আমি যে অনুশীলনী নিয়ে দৌড়াদৌড়ি করে, ইভেন অনেক স্টুডেন্টের এরকম বাসায় আলাদা টিচারই নেয়, যে টিচার শুধু তার অনুশীলনীটাই সলভ করে দিবে, কারণ অনুশীলনীর গুরুত্ব তো এখন বুঝতেছো না, বিশ্বাস করো। অ্যাডমিশন যারা দিছে এবছর, তোমার যারা বড় ভাই বোন আছে তাদের কাছে জিজ্ঞেস করবা যে অনুশীলনী আসলে কতটা গুরুত্বপূর্ণ, বুঝছো? এই আর কি। তাহলে এখন আমাদের আসলে যে একটা জিনিস কখন মনে থাকে, যখন তুমি বারবার জিনিসগুলোকে নিউরন দিয়ে পাস করো বারবার, তখন হচ্ছে আস্তে আস্তে আমাদের জিনিসগুলো রেসিডুয়াল মেমোরি হয়, মানে যেই নলেজটা তোমার স্থায়ী। হ্যাঁ, স্থায়ী নলেজ ছাড়া কিন্তু আসলে চান্স পাওয়া কষ্ট। তুমি গরম গরম সকালবেলা পরে পরীক্ষা দিয়ে আসবা, চান্স পেয়ে যাবা, এটা হয় না, বুঝছো? সো তোমার এখন থেকেই কিছু জিনিস আগে রাখতে হবে। আচ্ছা দেখো, প্রান্ত বেগের সাথে সান্দ্রতা গুণাঙ্কের আশা করি তোমাদের সম্পর্ক মনে আছে, যেহেতু আমরা শুরুতে পড়ে আসছি। 2/9, উপরে ছিল r²g, নিচে কি ছিল ইটা, মনে আছে? ওকে, তাহলে সান্দ্রতার গুণাঙ্কের সাথে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। ওকে, এই যে দেখো স্টোকস সাহেবের সূত্র, তোমাকে একটা সূত্র শিখাইলাম না আমি, সান্দ্র বলের সূত্র, এখন কিন্তু একটু একটু কমন আসতেছে, তাই না? 6πr ইটা ভি, 6πr ইটা ভি, 0 0 0, ভেরি গুড ভেরি গুড, 0। তার মানে কিন্তু শেষ মুহূর্তে তার আসলে কোনো ত্বরণ হবে না। ত্বরণ কি হবে বলো? সমবেগে যাচ্ছে, সমবেগে কি কোনো ত্বরণ হয়? হয় না। আচ্ছা দেখো, ভ্যান ডার ওয়ালস বল বিদ্যমান কার বেলায়? যে সিলিকন পরমাণুর বন্ধন, এটা আসলে অনেক জায়গায় অন্য অ্যান্সারও দেওয়া আছে অন্য স্যারের বইয়ে, বাট ইসাক স্যার যেহেতু সিলিকন বলেছে, কাজে আমরা সিলিকন পড়বো। সিলিকনটা একটু মনে রাখবা, আমাদের বইয়ে 3টা আছে দৈত্যাকার অণু। হ্যাঁ থাক, এখন আর না পড়াই, আসো আমরা আগে অধ্যায় শেষ করি। তো এই কমেন্ট করে দেখি কে পারো, দৈত্যাকার অণু কি কি আছে। এই সান্দ্রতা সহগের মাত্রা কি? একটু আগেই তোদের পড়াইছি, নাসিম -2, এটার একক আমি সেই শুরুতেই বের করে দেখাইছি, মাত্রও বের করলাম, তাই না? কি ব্যাপার, পেজটা কোথায় চলে গেল? আচ্ছা থাক, এই যে ml ইনভার্স 1 t ইনভার্স 1 বলছিলাম না, যে খুব সিমেট্রিক্যাল শেপ, তো খুব পরীক্ষায় দিয়ে দেয় স্যাররা। আমার বেলায় অনেকগুলো ভার্সিটির পরীক্ষা আসছিল। আসো সামনের দিকে যাই। প্রভাব গোলকের ব্যাসার্ধ মুখস্থ রাখবা 10⁻10 মিটার। এই মানটা কিসের সমান বলতো? 10⁻10, একটা ফেমাস একক আছে 1, কি এটা কি দিয়ে প্রকাশ করা হয়? এ বি সি, ও বি সি নাকি ডি, কি দিয়ে প্রকাশ করা হয়? না কিছু না। আচ্ছা সবাই একটু প্রভাব গোলকের ব্যাসার্ধ কত কমেন্ট করো। সরি কি বললাম, যে 10⁻10 মিটার, এটা কোন রাশিকে প্রকাশ করে? কোন একটা রাশির সমতুল্য 10⁻10? তোমাদের মনে আছে? বলো দেখি। সিলিকন ডাইঅক্সাইড, ইয়েস সিলিকন ডাইঅক্সাইড। আরো 2টা আছে দৈত্যাকার অণু, আরো 2টা আছে, পারবে? এই দেখো, যেসব তরল কাচকে ভেজায় না তাদের স্পর্শকোণ কত? এটা আমি অ্যান্সার না দেখেই তোমাদের দিতে বলবো, যে কাচকে যারা ভেজায় না, চিন্তা করো, অনেক অহংকারী কে? পারদ। কাচকে ভেজায় না, তাদের স্পর্শকোণ কেমন হবে? সূক্ষ্মকোণ নাকি স্থূলকোণ? দেখি তোমাদের মনে আছে কিনা। এটা যদি না পারো আমি আর পড়বো না। সবাই অনেক সুন্দর ক্লাস নিচ্ছ, সবাই বুঝতেছে, এবং আশা করি সবাই ক্লাসগুলো দেখবা, সবাই শেয়ার করে রেখে দিবা টাইমলাইনে, বুঝছো? যখন তোমার এই চ্যাপ্টারটা প্রয়োজন হবে তখন তুমি পরবর্তীতে দেখতে পারবা। আর একটা জিনিস কি, ফিজিক্স কিন্তু সবসময় যেটা বলে যে সবসময় কিন্তু অনুশীলনী কোয়েশ্চেন থেকে আসে, বুঝছো? তো ওই অনুশীলনী কোয়েশ্চেনটা তুমি যখন সলভ করতে পারবা, বুঝে সলভ করতে পারবা। 2 ধরনের সলভ করা আছে, একটা হচ্ছে আন্দাজে মুখস্থ করা, আর একটা হচ্ছে তোমার
ওই করা, ওই যে কি যেন বলে যে উত্তর মুখস্থ করা। তো নর্মালি হয় কি, আমরা যদি আন্দাজে মুখস্থ করি সেক্ষেত্রে হয় কি, ওই অপশন দেখে এটা তো মনে হয় গতে আছে, এটা তো মনে হয় ক্ষতে আছে, দেখে দেখে পড়ি। তো তুমি যখন ওই জিনিসটা বুঝে বুঝে পড়বা, লাবিব ভাই যেভাবে পড়াচ্ছে একটু বুঝে বুঝে পড়বা, তখন কিন্তু তোমার জিনিসটা ফিলিংস আসবে, না আমি জিনিসটা ফিল করতে পারতেছি, এটা আমি বুঝে করতেছি। তখন কিন্তু তোমার কনফিডেন্স লেভেলটা একটু বেড়ে যাবে। তোমাদের যে ভীতিটা আছে, আমরা নর্মালি যারা মেডিকেল স্টুডেন্ট আছি সবাই কিন্তু একটু ফিজিক্স দেখলেই ভয় পাই। আল্লাহ, ফিজিক্স মনে হয় অনেক কঠিন, অনেক কঠিন। আমার কাছে মনে হয় তুমি যদি এই ক্লাসগুলো করো রেগুলার, ডেমস স্কোয়ার্সের যে পেজে যে ক্লাসগুলো হয়, লাবিব ভাই যে ক্লাসগুলো নেয় বা আরও ভাইয়েরা যে ক্লাসগুলো নেয়, আমার কাছে মনে হয় তোমার ভীতি ইনশাল্লাহ কমে যাবে এবং ইনশাল্লাহ তুমি তোমার যে 20 মার্কস আছে ইনশাল্লাহ তুমি ক্লাসগুলো করলে 20-এ 20ই পাবা, ঠিক আছে? আর লাবিব ভাই কিন্তু অনেক সুন্দর করে কথা বলে, লাবিব ভাইয়ের ক্যামেরার কণ্ঠ কিন্তু অনেক সুন্দর, ঠিক আছে? আমি কথা বললে দেখবো গ্যারাই, ঠিক আছে? তো খুবই বাজে বাজে লাগে। যাই হোক, তোমরা একটু সুন্দর করে ক্লাসগুলো করবা বুঝে বুঝে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ভাইয়া যেটা করতেছে দেখছো, ব্যাখ্যাগুলো পাশে লিখে দিচ্ছে। তো তোমরা করবা কি, তোমাদের বইয়েরও ওই ব্যাখ্যাগুলো পাশে লিখে দিবা। এটা কিন্তু একটা অ্যাডভান্টেজ তোমার বোথ এইচএসসি প্লাস হচ্ছে মেডিকেল, ঠিক আছে? সবার জন্য অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ মাহিন ভাই, আমাদের অনেক গাইডলাইন দিল। বই রেডি করার চেয়ে ভালো কিছু নাই। তোমরা যারা স্থূলকোণ বলেছো অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। আমি একটু নামগুলো পড়ি। সরস্বতী, উম্মে হাবিবা, অর্পিতা বাছার, তারপরে হচ্ছে অর্পিতা রায়, বৈশাখী, মুন্তাসির, রিমা, হ্যাঁ, মারিয়া, লিজা, রোজা, থ্যাংক ইউ, রূপামণি, তোমাদের অনেক ধন্যবাদ। তোমরা এতটুকু পারছো, এতেই আমি সার্থক। হ্যাঁ, তাহলে কাজকে ভেজাবে না, তারা হচ্ছে 90 ডিগ্রির চেয়ে বড়, মানে স্থূলকোণ। ওকে, ঠিক আছে, আসো আমরা দেখি পাশে আমরা আর কি কি পড়বো। আচ্ছা, এই পৃষ্ঠটানের একক কি? কমেন্ট করো দেখি, পৃষ্ঠটানের একক কি? আমাদের পরে একটা প্রশ্ন আসছে, পৃষ্ঠটানের একক কি? কমেন্ট করো, কমেন্ট করো, পৃষ্ঠটানের একক কি? আচ্ছা, এখানে দেখো, পানিতে যদি কিছু ডিটারজেন্ট মিশানো হয় তখন পৃষ্ঠটান কি হবে? ডিটারজেন্ট মিশালে পৃষ্ঠটান কি হবে? হ্যাঁ, এই আমরা আমাদের ফুসফুসে যে অধ্যায় আছে শ্বসন এবং শ্বাসক্রিয়া, সেখানে আমরা দেখেছি যে আমাদের 23 সপ্তাহে বাচ্চাদের সারফেক্টেন্ট ক্ষরণ হওয়া শুরু হয়। সারফেক্টেন্ট যেটা একটা ডিটারজেন্ট জাতীয় পদার্থ, তাই না? সারফেক্টেন্ট কি জাতীয় পদার্থ? অ্যাকচুয়ালি সে একটা ফসফোলিপিড, কিন্তু বলা হয় কি যে ডিটারজেন্ট জাতীয় পদার্থ। এবং এই সারফেক্টেন্টের মূল কাজ কি? তোমার পৃষ্ঠটানের মানটাকে কিন্তু কমায় দেয়, পৃষ্ঠটানের মানকে কমায় দেয়, বুঝছো? তাহলে দেখো যে আমাদের ওখান থেকেও তো আমরা জানি যে যদি সারফেক্টেন্ট ঠিকমতো খরিত না হয় তখন কি হয়, তোমার যে লাংসটা আছে বাচ্চার, ওটা কিন্তু কলাপস হয়ে যাবে। হ্যাঁ, দুইটা মনে করো হয়ে যায়, এটাকে বলে হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। হ্যাঁ, আরডিএস, রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। যাই হোক, তাহলে এটা একটু মনে রেখো যে আমাদের যেহেতু সারফেক্টেন্টটা তো ওটা তো আমরা শ্বসনের অধ্যায় থেকে আগে থেকেই পারি, যেহেতু বায়োলজি আমরা ভালো পারি যে সারফেক্টেন্ট পৃষ্ঠটানের মানকে কমায়। তাহলে এটা আমরা মনে রাখবো যে ডিটারজেন্ট যখন মিশানো হবে তখন আমাদের পৃষ্ঠটানের মানটা হ্রাস পাবে, পৃষ্ঠটানের মানটা হ্রাস পাবে। এবং আরেকটা বলি, ধরো তুমি পানি গরম করছো, তুমি দেখবা নর্মালি হচ্ছে আমরা কাপড় চাপড় ধুই যারা, তোমরা তো অনেকেই ধোও না, তোমরা তো লাট সাহেব। সো ওই কাপড় চাপড় যারা ধোও তারা দেখবা যে পানি একটু গরম করে নিলে কিন্তু কাপড় ভালো ধোয়া যায়। ওটার কারণ কিন্তু এইটা যে পৃষ্ঠটানটা কমে যায়, পৃষ্ঠটান কমে গেলে তখন ময়লাগুলো সহজে উঠে যায়। কাজে এই যারা কাপড় চোপড় কাচবা, প্রস্তুতি নিচ্ছ সংসার করার অথবা নিজের জামা কাপড় কাচার, তারা একটু পানি গরম করে তারপরে কাপড় চোপড় ধোবা, দেখবা যে ভালো পরিষ্কার হচ্ছে। সবই ফিজিক্স, সবই সায়েন্স, যে শাকিব খানের মতো, এটাই সায়েন্স। আচ্ছা দেখো, পৃষ্ঠটানের একক তোমরা পড়ছো না, নিউটন পার মিটার। আচ্ছা, এই যে বইটার একটা প্রবলেম, এটা স্কিপ করতে পারো, লাগবে না ঝামেলার। আচ্ছা, কোনো তারের অসহপীড়ন কিসের উপর নির্ভর করে? ভাইয়া আমরা অনেকক্ষণ পর্যন্ত কঠিন পদার্থের কোনো প্রশ্নই পড়িনি। অসহপীড়ন নির্ভর করে উপাদানের, উপাদানের উপর। অসহপীড়ন নির্ভর করে কিসের উপর? উপাদানের উপর। হ্যাঁ, যেমন আমরা ওই যে চলতরিতে পড়ছিলাম, মনে পড়ে তোমাদের? বলো তো, আপেক্ষিক রোধ কিসের উপর নির্ভর করে? আপেক্ষিক রোধ কিসের উপর নির্ভর করে বলো দেখি? ওকে, আসো আমরা দ্রুত শেষ করি, আমাদের যতগুলো প্রশ্ন আছে। আচ্ছা দেখো, যে আমি তোমাদের শুরুতে বললাম না যে কেন আমাদের বাবলগুলো গোল গোল হচ্ছে, তাই না? কেন গোল হচ্ছে? কারণ পৃষ্ঠটান। পৃষ্ঠটানের জন্য আমাদের তরল বিন্দুগুলো গোলাকার হয়। তোমরা একটু কমেন্ট করো, পৃষ্ঠটানের একক কি ছিল? পৃষ্ঠটানের একক কি? কমেন্ট করো সবাই। পৃষ্ঠটান বা পৃষ্ঠ শক্তি অথবা স্প্রিং ধ্রুবক একক কি? আচ্ছা, এখানে দেখো আবারও সেই সেম প্রশ্ন, প্রান্তবেগের সাথে আমাদের ব্যাসার্ধের সম্পর্ক যাচ্ছে, এটা আমরা অলরেডি পড়ে ফেলছি। প্রান্তবেগের সাথে ব্যাসার্ধের সম্পর্ক কি? আমাদের কি আর এইসব প্রশ্ন দিয়ে আটকানো যাবে? বলো, আটকানো যাবে? যাবে না। তাহলে তুমি কিন্তু আজকে অনেক কিছু শিখে গেলা। তুমি জানলা যে কেন পৃথিবী সবকিছু গোল, মানে
পানির আর কি বাবলসগুলা, তাই না? তুমি যেটা মুখ দিয়ে ফুলাও, এটা কেন গোল হয়? এটা তো চারকোনাও হতে পারতো পৃষ্ঠটানের জন্য, কারণ ক্ষেত্রফলটা যখন গোলাকার থাকে তখন সবচেয়ে কম থাকে আর কি, বুঝছো? ওকে, যাই হোক, তাহলে দেখো এই যে আমাদের ব্যাসার্ধের সাথে বর্গের সমানুপাতিক, ব্যাসার্ধের বর্গের সমানুপাতিক। ওকে, তোমরা আমাকে কমেন্ট করছিলে একটু আগে যে পয়জনের অনুপাতের উপরে হচ্ছে পার্শ্ব বিকৃতি, নিচে হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। হ্যাঁ, যাদের মনে থাকে না তারা একটু পচা কথা দিয়ে মনে রাখতে পারো, যেমন না থাক বলবো না, বলবো না থাক বলবো না, কমেন্ট করো দেখি তোমাদের। আচ্ছা থাক না, এটা কমেন্ট করা লাগবে না। আসো আমরা তাহলে সামনের দিকে যাই, দেখি আমাদের আর কি কি বাকি আছে। আচ্ছা, আমাদের মনে হয় ম্যাক্সিমাম কঠিন জিনিসপত্র শেষ, বুঝছো? এখানে দেখো এই যে আমি তোমাকে একটু আগে বলে আসলাম না যে একক ক্ষেত্রফলে বা একক আয়তনে যদি আমাদের সঞ্চিত শক্তির কথা বলে, হ্যাঁ, তখন আমাদের সূত্র কি হবে? হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, বলছিলাম, মনে আছে তোমাদের? ওকে, হ্যাঁ, আপেক্ষিক রোধ উপাদানের উপর নির্ভর করে। এটা কি করছে? এই যে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি না, ওরা পীড়নটাকে আবার বিকৃতি দিয়ে প্রকাশ করেছে, বুঝছো? এই যে দেখো গামা, সরি, ওয়াই ইন্টু বিকৃতি, কারণ আমরা জানি কি ওয়াই ইকুয়াল হচ্ছে পীড়ন বাই বিকৃতি, তাই না? বলো, তাহলে ওরা কি করছে? পীড়ন ইকুয়াল ওরা আবার লিখছে ওয়াই ইন্টু বিকৃতি, লেখার ফলে ওদের আর কি সুন্দর মানটা আসছে, বুঝছো? মানে আমাদের তো মেইন টার্গেট হচ্ছে অ্যান্সারের সাথে মানটা মিলানো। সো এখানে দুইটা বিকৃতি হয়ে গেছে, এবং বিকৃতির পরিচয় কি ছিল? ডেল এল বাই এল, তাহলে দুইটা বিকৃতি হয়ে যাওয়া স্কোয়ার হয়ে গেছে, হাফ ইন্টু ওয়াই ইন্টু এটা, বুঝছো? ওকে, আসো, এই প্রশ্ন কি তোমরা পারো? স্পর্শকোণ 90 ডিগ্রির বেশি, তার মানে স্থূলকোণ। স্থূলকোণ পারদ কিভাবে ছিল? পারদ কি এরকম হয়েছিল নাকি এরকম হয়েছিল? বলো দেখি, সে কি অবতল হয়েছিল নাকি সে উত্তল হয়েছিল? তোমাদের কি মনে আছে? আমার প্রিয় শিক্ষার্থী, তোমাদের কি মনে আছে? বলো দেখি। এগুলো দেখো না প্লিজ, আমি অ্যান্সার দেখাতে চাই না। দেখো, পৃষ্ঠটানের মাত্রা সমীকরণ চাচ্ছে, আমি আশা করি আমার সকল স্টুডেন্ট এটা পারো। পৃষ্ঠটান ক্ষেত্রে আমরা জানি এফ ডিভাইডেড বাই এল, একক দৈর্ঘ্যে যতটুকু বল, তাহলে এফ এর মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স 2, এবং এল হচ্ছে তো দৈর্ঘ্য, তাহলে এটা কাটাকাটি করলে থাকে কি? এম টি ইনভার্স 2। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যে এম টি ইনভার্স 2। ওকে, কমেন্ট করছো? উত্তল, উত্তল, থ্যাংক ইউ ভাইয়া। উত্তল, কারণ পারদ কি স্পর্শ করে? পারদকে স্পর্শ করে? বলো দেখি। পারদ কিন্তু স্পর্শ করে না, ও হচ্ছে ওই যে আমাদের পাশের দেশে দেখবা যে অনেক বিধিবিধান আছে, যেমন ব্রাহ্মণরা, তাই না, যে স্পর্শ করতে দেয় না। আগেকার দিনে ওই যে বলতো বামুন হয়ে চাঁদে হাত দিতে চাস, এরপর না এক যে বলতো চৌধুরী সাহেব, কি বলতো না, এগুলো বলতো চৌধুরী সাহেব আমি কি হতে পারি? আচ্ছা, এখানে দেখো একটা বড় ফোঁটা ভেঙে অনেকগুলো ছোট ছোট ফোঁটায় পরিণত হয়েছে, বুঝছো? আমি একটু বলি জিনিসটা, ইন্টারেস্টিং। মনে করো একটা এরকম বড় ফোঁটা, বুঝছো, একটা বড় ফোঁটা ছিল, সেটা এরকম ভাগে অনেকগুলো এরকম ছোট ছোট ফোঁটা হয়েছে, ছোট ছোট ফোঁটা, ছোট ছোট ফোঁটা হয়েছে, বুঝছো? সে একটু খেয়াল করলে দেখবা যে আগেরটার কিন্তু চারিদিক পরিমাণে হচ্ছে শুধুমাত্র, এই যে দেখো পৃষ্ঠ বরাবর কিন্তু শুধুমাত্র এইটুকু ছিল, কিন্তু প্রত্যেকটার কিন্তু এখন এই যে ক্ষেত্রফলের এরিয়াটুকু কিন্তু বৃদ্ধি পেয়েছে সবার। তুমি যদি এই সবগুলো কণা একসাথে যোগ করো তাহলে দেখবে এটা হচ্ছে অবশ্যই বড় হবে, অবশ্যই বড় হবে। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পায় যখন একটা বড় কণা থেকে অনেকগুলো ছোট ছোট কণায় পরিণত হয়। সবসময় মনে রাখবা ক্ষেত্রফলটা বৃদ্ধি পায়, বুঝছো? ক্ষেত্রফল বৃদ্ধি পায়। ওকে, তাহলে এই যে ছোট ছোট ফোঁটায় পরিণত হলে ফোঁটাগুলো সর্বমোট ক্ষেত্রফল বৃদ্ধি পায়। বললাম আবার সেম থাকে, আয়তন সেম থাকতে পারে, ক্ষেত্রফল কিন্তু বৃদ্ধি পায়। আচ্ছা, আসো, এখান থেকে আর আমাদের তেমন কোনো প্রশ্ন নেই। হ্যাঁ, পীড়নের একক কি বাবারা? পীড়নের একক কি বলো দেখি? পীড়নের একক কি? পীড়নের একক কি? কমেন্ট করো সবাই, পীড়নের একক কি? আচ্ছা দেখো, পরবর্তী প্রশ্ন, এখানে একটা ইয়ংয়ের গুণাঙ্কের দৃঢ়তার গুণাঙ্কের এত এরকম কথাবার্তা বলা, পয়জনের অনুপাত কত? এই প্রশ্নটা তোমরা আমার কথা মতো মুখস্থ রাখবা। হ্যাঁ, এখানে আমি লিখে রাখছি আগে থেকে, যেটা আসলে ক্যালকুলেশন করে বের করা খুব ঝামেলার, মনে রাখবা আর কি, 0.3। ওকে, তাহলে একটা পদার্থের এই যে দৃঢ়তার হাবিজাবি এরকম যদি দেখো, অ্যান্সার দিয়ে দেবে 0.3। এটা এখনো আসে নাই কোথাও, ইন ফিউচার আসার কথাও না, কিন্তু যেহেতু ইসাক স্যারের বইয়ে যা আছে আমাদের সবই মুখস্থ, ঠোঁটস্থ, আত্মস্থ রাখা উচিত, এই জন্য আমরা রাখলাম। এখানে দেখো স্প্রিংয়ের শ্রেণী সমবায়, আমি আগের দিন তোমাদের বলেছিলাম যে স্প্রিংয়ের শ্রেণী সমবায় হচ্ছে ধারকের মতো। স্প্রিংয়ের সমবায় কিসের মতো দেখছো? স্প্রিংয়ের সমবায় এবং ধারক, হ্যাঁ, এদের দুইজনই হচ্ছে কি রোধের উল্টা। এরা দুইজনই কি রোধের উল্টা, তাই না? রোধটা তো আমরা সবাই পারি, রোধের উল্টা।
তার মানে যদি সমান্তরালে থাকে দুইটা স্প্রিং, তখন আমরা তাদেরকে ডিরেক্ট যোগ করে দিব। ওকে, তাহলে ধরো দুইটা আছে তোমার কাছে, মনে করো K1 K2, হ্যাঁ এরা দুইজন মনে করো এই একটা স্প্রিং এবং এই আরেকটা স্প্রিং সমান্তরালে আছে আর কি, এই যে দুইটা স্প্রিং, এটা রোদের মতো হয়ে গেছে। তাহলে যদি একটার মান হয় K1 আর একটার মান যদি হয় K2, তাহলে তোমাদের একটা শর্টকাট শিখাইছিলাম যে উপরে গুণ করে দিবা, নিচে যোগ করে দিবা। কি বললাম? শ্রেণীতে থাকলে, সরি চিত্রটা ভুল আঁকছি, 1 মিনিট অপেক্ষা করো, রোদের মতো হয়ে গেছে তো নাইলে। আচ্ছা মনে করো এই একটা স্প্রিং, তার সাথে এই আরেকটা স্প্রিং, হ্যাঁ শ্রেণীতে যুক্ত আছে, একটার মান হচ্ছে K1 আর একটা হচ্ছে K2, তাহলে উপরে গুণ করে দিবা K1 K2, নিচে যোগ করে দিবা K1 প্লাস K2। ওকে, অবশ্যই অবশ্যই এটা মনে রাখবা। দেখো তাহলে যদি স্প্রিং এরকম দুইটা ইয়াতে থাকে, শ্রেণী সমবায় থাকে, তখন আমরা রোধের উল্টা, মানে রোধের ক্ষেত্রে তো আমরা নর্মালি যোগ করে দিতাম, কিন্তু এখানে কিন্তু আমরা সমান্তরালের মতো নিয়মে করছি আর কি, যে 1/K1 প্লাস 1/K2, বুঝছো? সো এটা দেখলেই ডিরেক্ট এটা বলে দিবা যে উপরে গুণ নিচে যোগ। ওকে, তাহলে এই যে দেখো উপরে গুণ নিচে যোগ, হ্যাঁ ঠিক আছে। ওকে আসো, এ পর্যন্ত আমরা বুঝতে পারলাম। ওকে, কমেন্ট করেছো নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার, হ্যাঁ ক্যাপাসিটর আর স্প্রিং একই রকম, ধারক এবং স্প্রিং একই রকম। ওকে আচ্ছা বলো দেখি কোষের সমবায় কয় ধরনের? কোষের সমবায় কয় ধরনের? আমরা চলতরিত অধ্যায়ে পড়েছিলাম, তাই না? 2 রকমের সমবায় আছে, রোধের সমবায়, কোষের সমবায়। তো নর্মালি আমাদের যত রকমের সমবায় আছে সবই হচ্ছে 2 রকম, শ্রেণী সমান্তরাল, শ্রেণী সমান্তরাল। কিন্তু কোষের সমবায় কয় ধরনের? কমেন্ট করো দেখি তোমাদের ডেপথ অফ নলেজ কতটুকু। আচ্ছা দেখো আমাদের সব প্রশ্ন এখন আসলে কমন আসছে। এই রেনল্ডের সংখ্যার মাত্রা, আমাকে রিমা আক্তার তৃষা আপু তুমি কি বলো, রেনল্ডের সংখ্যার কখনো মাত্রা থাকতে পারে? একটা সংখ্যার কি কখনো মাত্রা থাকে? থাকে বলো? থাকে না। তাহলে সবগুলো কি হবে? 0 0 0, তার মানে এর কোনো মাত্রাই নাই, বোঝা যাচ্ছে? তাহলে রেনল্ডের সংখ্যার কিন্তু কোনো মাত্রা নাই, হ্যাঁ এই জন্য সবগুলো হচ্ছে 0। পীড়নের একক একটু আগেও তোমাদের কমেন্ট করতে বললাম, নিউটন পার মিটার স্কোয়ার, একক ক্ষেত্রফলে যতটুকু বল প্রযুক্ত হয় সেটা হচ্ছে কি পীড়নের একক। আবার পীড়নের যেটা একক সেটাই কিন্তু আমাদের স্থিতিস্থাপক গুণাঙ্কের একক, ওয়াইয়ের একক, ঠিক? ওকে আসো দেখো এই যে কোনটা সঠিক নয় লেখা। সেই স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা কিন্তু একটু দেখো, আমি আগেই তোমাকে বের করে দেখিয়েছি, যদিও এটা পীড়নের মাত্রা যেটা সেটাই তো স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা, তাই না? ml t ইনভার্স 2, নিচে ছিল হচ্ছে l স্কোয়ার, ভাগ করলে আমাদের উপরে আসছিল কত? ml ইনভার্স 1 t ইনভার্স 2। এখানে ওরা একটু দুষ্টুমি করছে, এখানে প্রশ্ন দেখছো সঠিক নয়, সঠিক নয়। তুমি এটা দেখে কিন্তু এটা দাগাই দিও না বাবা, বের করেই তুমি চোখ বুঝে এটা দাগাই দিলা, যে আমি যেটা ভুলটা করছিলাম, এই ভুল কিন্তু করা যাবে না। দেখো এই যে l ইনভার্স 2 দিছে ওরা, কাজে এটা হচ্ছে অ্যান্সার, বুঝছো? মাত্রা একক এগুলো কখনো মুখস্থ করবা না, না পারলে আমাদের দেখাবো, আমরা আছি, হ্যাঁ যেভাবে যা করো কোনো অসুবিধা নেই। এখানে একটু দেখো কোনটা সঠিক নয়, হ্যাঁ এটা একটু মনে রাখবা যে চাপের উপর আসলে গ্যাস নির্ভর করে না, হ্যাঁ মানে গ্যাসের সান্দ্রতাঙ্ক চাপের উপর নির্ভরশীল না। মানে আমি যদি এরকম বলি যে আমি এরকম চাপ দিয়ে কিছু, এই যে অক্সিজেনের কণা কিছু ধরে ফেললাম, ধরা যাচ্ছে? দেখতে পাচ্ছ তোমরা আমার হাতের মধ্যে কিছু আছে? নাই। কাজে এরকম চাপ দিয়ে কি গ্যাসের কণা ধরা যায়? যায় না। তার মানে গ্যাসের উপরে চাপের কোনো প্রভাব নাই, গ্যাসের সান্দ্রতাঙ্কের উপর চাপের কোনো প্রভাব নেই। কিন্তু একটা তরল আমি নিলাম, নিয়ে আমি যদি এইটাকে এমনি চাপ দিয়ে ধরি, তখন কিন্তু কণাগুলো সব একসাথে হয়ে গেল। একসাথে যখনই হয়ে যাবে তখন সবাই আবার আটোসাটো হয়ে আগের জায়গায় বসে পড়বে, তখন কিন্তু সান্দ্রতার মানটা বেড়ে যাবে, বুঝছো? তাহলে তরলের ক্ষেত্রে চাপ বাড়ালে সান্দ্রতাও বৃদ্ধি পায়, কিন্তু গ্যাসের ক্ষেত্রে এই যে কিছু ধরতে পারতেছি না তো, তার মানে চাপের উপর নির্ভরশীল নয়। তাহলে এটা কোনটা সঠিক নয়? এই জন্য এটা হচ্ছে আমাদের অ্যান্সার, যে আসলে চাপের উপর নির্ভরশীল, কিন্তু আসল কথা কি নির্ভরশীল নয়। তাহলে একটু কমেন্ট করো যে তরলের ক্ষেত্রে যদি আমরা চাপ বাড়াই তাহলে আমাদের সান্দ্রতাঙ্কের কি পরিবর্তন হয়, সেটা কি বাড়ে নাকি হ্রাস পায়? তরলের ক্ষেত্রে চাপ বাড়ালে সান্দ্রতাঙ্ক বাড়ে নাকি হ্রাস পায়? আচ্ছা এখানে দেখো স্থিতিস্থাপক গুণাঙ্ক একই, ভিন্ন প্রস্থচ্ছেদের তার। তো আমরা জানি ইয়ংয়ের গুণাঙ্ক নির্ভর করে কিসের উপর ভাইয়া? উপাদানের উপর। কিসের উপর? উপাদানের উপর। একটু আগেও বললাম আপেক্ষিক রোধ উপাদানের উপর, ইয়ংয়ের গুণাঙ্ক কিসের উপর? উপাদানের উপর। তাহলে অবশ্যই তাদের উপাদান একই, একই উপাদান। দেখো পানির পৃষ্ঠটান এত দেয়া আছে, পৃষ্ঠ শক্তি কত হবে? আমরা জানি পৃষ্ঠটানের পৃষ্ঠ শক্তি সমতুল রাশি। কোন ক্ষেত্রে? শর্ত কি ছিল? শর্ত কি ছিল? পৃষ্ঠটান পৃষ্ঠ শক্তি যে সমান। কোন শর্তে? কোন শর্তে? কমেন্ট করো দেখি কোন শর্তে। লামিশা মালিয়াত আছে, অথয় মারিয়া। 3 ধরনের, হ্যাঁ কোষের সমবায় 3 ধরনের।
গরিব হতে পারি। ও আচ্ছা, যাক, ওইটা অ্যান্সার বলছো। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এটা কোন ক্ষেত্রে সমান হয় বলো, মনে আছে তোমাদের? আচ্ছা, তাহলে গ্যাসের ক্ষেত্রে বলো, গ্যাসের ক্ষেত্রে কি গ্যাসের সান্দ্রতার ক্ষেত্রে চাপের কি কোনো প্রভাব আছে? বলো দেখি, গ্যাসের সান্দ্রতার ক্ষেত্রে কি চাপের কোনো প্রভাব আছে? দেখো আবার কমন পড়ে গেছে। কোন ধর্মের কারণে পানির ফোঁটা গোলাকৃতির হয়? আমরা জানি পৃষ্ঠটানের জন্য, তাই না? কার জন্য হয় বলো, তলটান বা পৃষ্ঠটান। সান্দ্রতার জন্য হয়? হয় না। এই দেখো আবার সেই প্রান্তবেগে পড়লে সান্দ্র বল কি হবে? স্টোকসের সূত্র, তাই না? মাত্রই পড়লাম 6 পায়ার ইটা ভি। কতবার পড়লাম না বলো? 6 পায়ার ইটা ভি। আচ্ছা ঠিক আছে, এখান থেকে আর হয়তো আমাদের এই দেখো একটা তার কেটে 2 টুকরা করা হয়েছে, অশ্বভারের কি পরিবর্তন হবে? ভাই অশ্বভারের কেন পরিবর্তন হবে? এটা তো নির্ভর করে উপাদানের উপর, একই থাকবে। অশ্বভার কি চেঞ্জ হবে? চেঞ্জ হবে বলো? একই থাকবে। পরম শূন্য তাপমাত্রায় বাকি সকল ক্ষেত্রে কার মান বেশি হয়? পৃষ্ঠ টানের মান বেশি হয়। বাকি সকল ক্ষেত্রে কার মান বেশি হয়? পৃষ্ঠ টান নাকি পৃষ্ঠ শক্তি? বলো দেখি। আচ্ছা, এখান থেকে আর আমাদের তেমন কোনো প্রশ্ন নেই, আমরা সামনের দিকে যাই। হ্যাঁ দেখো, আমরা অনেক প্রশ্ন পড়ে ফেলছি। ওরে আল্লাহ রে, আর কয় পেজ আছে? এই তো আমাদের লাস্ট পেজ। সবাই মনোযোগ দাও, আমাদের হয়তো 3টা কোয়েশ্চেন আছে হায়েস্ট, বাকিগুলো সবই ম্যাথ, যেগুলো আমাদের মেডিকেলের জন্য কখনোই লাগবে না। তো আমরা একটু মন দিয়ে দেখো, কোন রাশি মাত্রাহীন? এত সস্তা একটা প্রশ্ন দিলে হবে আমাদের মতো ছাত্রদের? খুবই হতাশ হইলাম। তাহলে দেখো, বিকৃতি হচ্ছে একটা মাত্রাবিহীন রাশি, বিকৃতির কোনো মাত্রা নাই। কিন্তু ইয়ংয়ের গুণাঙ্কের কি মাত্রা আছে নাকি? ইয়ংয়ের গুণাঙ্কের কি মাত্রা আছে বলো তো? এটাও তো অ্যান্সার হওয়ার কথা নাকি? ইয়ংয়ের গুণাঙ্কের কি মাত্রা আছে? কমেন্ট করো তো। লামিশা মালিয়াত, গরমে ভালো লাগছে না, বায়ো শেষ হবে না। ওরে আল্লাহ রে, কি মি কমেন্ট করছে আল্লাহ জানে। এই তো তোমরা এগুলো মেসেঞ্জারে বলতে পারো না ক্লাস এসে? অসুবিধা নেই, তোমরা কথা বলে আমারও ভালো লাগে, তোমরা আমার সাথেও গল্প করতে পারো। আচ্ছা দেখো, আয়তন গুণাঙ্কের অপর নাম কি? এটা তোমাদের ক্লাসের শুরুতে জিজ্ঞেস করেছিলাম যে আয়তন গুণাঙ্কের অন্য নাম যদি বলে তাহলে বলবা অসংনম্যতা, আর যদি বলে আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি কি তখন বলবা সংনম্যতা। তাহলে আয়তন গুণাঙ্কের অন্য নাম যদি বলে তখন বলবা অসংনম্যতা, আর যদি বলে বিপরীত রাশি কি তখন কি বলবো? সংনম্যতা। সংনম্যতা, কেমন বোঝা যাচ্ছে? এবং এরই সাথে আমাদের আজকের মোটামুটি পড়াশোনা শেষ হইল। লটি গাছটি কি আমার গল্পটি ফুরালো না কি জানি ছিল, আমি ভুলে গেছি। ঠাকুমার ঝুলি দেখতা তোমরা? কে কে দেখছো কমেন্ট করো দেখি, ঠাকুমার ঝুলি। আচ্ছা তাহলে দেখো, শুরুতে আমরা পৃষ্ঠটান পড়ছি, পৃষ্ঠটানের জিনিসগুলো একবার একটু মনে করাই দিই। পৃষ্ঠটান হচ্ছে একক দৈর্ঘ্যে প্রযুক্ত বল। হ্যাঁ, যে বলের জন্য এই পাখিটা নিচের দিকে ভেসে আছে, পৃষ্ঠটান F/L, পৃষ্ঠটান, ঠিক আছে? এবং পৃষ্ঠটান এবং পৃষ্ঠশক্তি সমান থাকে কখন? পরম শূন্য তাপমাত্রায়। এবং তাদের দুইজনের একক কি? নিউটন পার মিটার, নিউটন পার মিটার। ওকে, এখানে দেখো এই যে একটা ক্লিপ, সেটা পানির উপরে ভাসতেছে, তাই না বলো? এগুলো তোমরা বাসায় একটু এক্সপেরিমেন্ট করে দেখবা। এরপরে দেখো, পড়াইছিলাম সান্দ্রতার গুণাঙ্ক। সান্দ্রতার গুণাঙ্কের একক কি ছিল? নাসিম -2, তাই না? একক ছিল নাসিম -2, মাত্রা ছিল কি? mL−1 T−1। খুবই সুন্দর। এবং গ্যাসের ক্ষেত্রে বলেছিলাম, গ্যাসের ক্ষেত্রে আসলে সান্দ্রতার গুণাঙ্ক তাপমাত্রার সাথে বর্গমূলের সমানুপাতিক, তাই না? কার ক্ষেত্রে? গ্যাসের ক্ষেত্রে, গ্যাসের ক্ষেত্রে। এবং চাপের কথা বলেছিলাম যে গ্যাসের ক্ষেত্রে আসলে চাপের উপর কি নির্ভর করে বলো? গ্যাসের ক্ষেত্রে কিন্তু চাপের উপর নির্ভর করে না। চাপ বাড়াও কমাও যাই করো, গ্যাসের কোনোই যায় আসে না। কিন্তু তরলের ক্ষেত্রে কেমন? তরলের ক্ষেত্রে হচ্ছে সমানুপাতিক সম্পর্ক, মানে বাড়ে। ওকে, আচ্ছা। তারপরে আমরা দেখছিলাম যে আমরা আসলে কিভাবে এটা মাপতে পারি। এখানে আমরা হচ্ছে ওই যে 6 পায়ার ইটা ভি সূত্রটা পড়ছিলাম, তাই না? যেটা স্টোকসের সূত্র ছিল, তাদের একবার একটু রিভিশন করাই দিলাম আর কি। হ্যাঁ, এবং এটা যখন পড়তে পড়তে একদম শেষ মোমেন্ট পর্যন্ত চলে আসবে তখন এখানে একটা টার্মিনাল ভেলোসিটি হবে। টার্মিনাল ভেলোসিটি যেটা সূত্র ছিল এরকম 2/9 r²g, নিচে হচ্ছে ইটা এবং উপরে কি ছিল? ρs - ρf। তার মানে ঘনত্ব সাথে সমানুপাতিক, জি এর সাথে সমানুপাতিক, ব্যাসার্ধের হচ্ছে বর্গের সমানুপাতিক এবং এটার সাথে কেমন? ব্যস্তানুপাতিক। ওকে, আচ্ছা। এবং লাস্টে আমরা হচ্ছে এই যে স্পর্শকোণ পড়েছিলাম। তাহলে স্পর্শকোণের বেলায় কয়েকটা কথা একটু বলি, যে স্পর্শকোণের বেলায় যদি আমাদের পাত্রের ভেতরে যেটা থাকবে তার ঘনত্ব যদি কম হয় তখন আমাদের পৃষ্ঠটা হবে অবতল, কোণটা হবে সূক্ষ্মকোণ। এবং এই পানির কথা একবার বলে দিই, বুঝছো? পানি আর কাচের মধ্যে যে কোণ, পানি আর কাচের মধ্যে কোণ হচ্ছে 8 ডিগ্রি, খুবই কম। কিন্তু যদি কখনো বলে বিশুদ্ধ পানি
বিশুদ্ধ পানি, হ্যাঁ ওর আবার 0 ডিগ্রি। বিশুদ্ধ পানি কত বলো? 0 ডিগ্রি। তাহলে সবাই একটু কমেন্ট করো যে সাধারণ পানি আর কাঁচ বলা থাকলে বলবা কত বলবা। ও নোটে গাছটি, আমার গল্পটি ফুরালো নোটে গাছটি মুড়ালো, এই তো তোমাদের অনেক মনে আছে। আমার একটা ভূতের গল্প মনে আছে। ওই যে একবার একজন কোথায় জানি গেছিল, পরে আসার সময় বাঁশঝাড়ের একটা ভূত ছিল, হুই হিনানা হাই হিনানা এইভাবে সে গান গাইতো। এবং সে আসলে মানুষের সাথে বডি এক্সচেঞ্জ করার পর হচ্ছে তার মা বউ সবাইকে কনফিউজ করে দেয়। খুবই পিক এবং খুব আমার ফেভারিট একটা এপিসোড। এবং আমি ছোটোবেলায় আসলে শাকচুন্নির এপিসোডটা দেখে এত ভয় পাইছিলাম। আরেকটা তো অ্যাকচুয়ালি খুবই ভয়ের একটা এপিসোড আছে, বুঝছো? ওই যে তোমার বাবার ছেলে মিলে ভূত ঝাড়াইতে যায়, খুব ভয়ানক ওইটা। মুখ দেখলে তো এখনও আমার ভয় লাগে। তোমরা কি দেখেছো যে হাই হিনানা হু হুনানার এপিসোডটা? বলো দেখি। আচ্ছা, তাহলে যদি বলে নর্মাল পানি আর কাঁচ, তাহলে 8 ডিগ্রি। বিশুদ্ধ পানি বললে কত বলবা? 0 ডিগ্রি। এবং দেখো, যেহেতু পারদের ঘনত্ব কাচের থেকে বেশি, তাই সেখানে আমাদের কোনটা হচ্ছে স্থূলকোণ, পৃষ্ঠটা হচ্ছে উত্তল, স্পর্শকোণের মান হচ্ছে 140 ডিগ্রি। আরেকটা কোণ একটু মুখস্থ করে রাখো, পরে পড়ার সময় আমার কথা মনে পড়বে। রূপা আর পানি, রূপা আর পানি 90 ডিগ্রি। রূপার পানি কত? 90 ডিগ্রি। ঠিক আছে, রূপার পানি কত? 90 ডিগ্রি। ব্রাহ্মণ ভূত আমি দেখছি। থ্যাংক ইউ আনিকা, আনিকা পারভিন, খুবই ভালো লাগলো। সুমাইয়া গনি সারা আমিও দেখছি, ভেরি গুড। ভালোই ছিল বলো ছোটকাল। আমি আসলে কি প্রত্যেক সাপ্তাহিক পরীক্ষায় একটা যদি ভালো করতাম, তখন হচ্ছে আম্মা আমাকে একটা ডিস্ক কিনে দিত। তখন তো আসলে এইসব ছিল না, তখন তো ডিভিডি প্লেয়ার ছিল। তোমরা তো আসলে, আমি তো তোমাদের থেকে অনেক বড়, আচ্ছা আমার তো প্রায় মনে করো এক পা কবরে, হ্যাঁ অনেক বয়স হয়ে গেছে। তোমরা তো অনেক ছোট মানুষ। তো যাই হোক, তোমাদের সময় হয়তো এগুলো ছিল না। যাই হোক, তাহলে আমি তোমাদের মোটামুটি অধ্যায়টা চেষ্টা করেছি শর্টের বাইরে যতটুকু যা টপিক আছে, এবং সবগুলো এমসিকিউ ভালো মতো ব্যাখ্যা সহ সলভ করে দেওয়ার। আমি পিডিএফটা ইনশাল্লাহ দিয়ে দিচ্ছি তোমাদেরকে কমেন্টে, এবং তোমরা অধ্যায়টা ভালো মতো সলভ করবা নিজেরা, এটা আমার তোমার কাছে আবেদন। এবং সবাই চেষ্টা করে অ্যাডমিশনের আগে যত বেশি পড়া গুছায় নেওয়া যায়। তোমরা আমাদের জন্য দোয়া করবা। তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ, সবাইকে বিদায়।